আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে রেকর্ড যে চাইতেছো, আমি রেকর্ডটা কেমনে করবো? 10টা বাজতে না বাজতেই তো আমাকে ওখান থেকে বের করে দিল। বিষয়টা হচ্ছে তোমার 10টায় ক্লাসটা শেষ করি, কিন্তু আমি ওখান থেকে বের হয়ে যাই। পরে আর রেকর্ডটা আমি কালেক্ট করিনি, বাট ওইটা রেকর্ড করা আছে। রেকর্ড করা আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি অফিসে গেলে ওটা পাঠিয়ে দিতে পারবো। আর এখন যেটা ক্লাস হচ্ছে, এটার রেকর্ড তো আমার নিজের কম্পিউটারই হচ্ছে, সো আমি সরাসরি এটা সাথে সাথে পাঠিয়ে দিতে পারবো। ওহো, ক্লাসের টাইম কি রাত্রে 8টার সময় ছিল? নো প্রবলেম, নো প্রবলেম। যেহেতু অথচ আমাকে বেশ কয়েকজন টেক্সট করে জানাইলো যে আজকে 4টার সময় নাকি ক্লাস। আমি নিজে কনফিউজড হয়ে গেলাম। এটা কোনো কথা? আচ্ছা, এখন ক্লাস নিলে কি প্রবলেম আছে? ওকে, আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আরে বাবা, আগের টাইম তো হচ্ছে, আমাদের টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি 6:30, এটা তো ফিক্সড টাইম। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আজকে তো তোমাদের কোনো ক্লাস ছিল না আমার সাথে, বাট আমি এক্সট্রা ক্লাসটা দিয়েছি, যেহেতু গতকালকে আমাদের ক্লাসটা কম হয়েছে, সেই জন্য আমি এক্সট্রা ক্লাস দিয়েছি। সো এখানে এটা লেখার কোনো দরকার নাই যে ক্লাসের টাইম 6:30টার সময় ভালো ছিল। আরে বাবা, ক্লাসের টাইম তো 6:30টার সময়ই থাকবে, তাই না? সো টাইমিং নিয়ে তো আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা এখন যে কাজটা করব, যে আমি এটা রেকর্ড করে রাখছি, এবং রাত্র 8টার সময়। ইসলাম রশিদ ভাই, হ্যাঁ, আন্ডারলাইন তুলে না ভাই, আপনি আন্ডারলাইন সহকারে পাঠাবেন, উত্তর সহকারে। অ্যান্সার সহ না দিলে ওরা অ্যান্সার বসাবে কিভাবে? বুঝতে পারছেন? আপনি ইয়া দিবেন, ইউসিসি লোগোটা থাকবে না আর কি। ইউসিসি লোগো বাদ দিয়ে আপনি শুধু মেইন ওই যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, 4টা ইউনিটের ইন্টেনসিভের প্রশ্নগুলো পাঠিয়ে দেন। ওই তো ইন্টেনসিভ 1 আর কি, সহজ কথায়। ঠিক আছে, হ্যাঁ, 1 এরটা পাঠিয়ে দেন, মেইল করে দেন আর কি। হ্যাঁ, তাহলে আপনি আমাকে ইয়া করে দেন, হচ্ছে ওই যে ট্যাগ করে দেন, ওখানের মধ্যে সিসি আছে না, সিসিতে রায়হান স্যার বিডি দিয়ে দেন। রায়হান স্যার বিডি সিসিতে দেন, প্লাস ওই যে নেক্সট টিপটাকেও আপনি ওখানের মধ্যে রাখেন, তাহলে আমি বুঝতে পারবো যে গেছে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, বাচ্চারা একটু খেয়াল করি। আমাকেও ইন্টেন্সিভ আসছে, ইন্টেন্সিভের প্রশ্ন চাই। দেখছো অবস্থাটা কত বড় বেয়াদব! মানে কোন ধরনের পরিশ্রম ছাড়াই উনি ইন্টেন্সিভের প্রশ্ন চায়, এটা কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, তবে সমস্যা নাই। ইন্টেন্সিভের পরীক্ষা তো হচ্ছে আগামী পরশুদিন। আগামীকালকে ক্লাস একটা নিব তোমাদের। ঠিক আছে, দেখা যাক তোমরা কেমন করো। ঠিক আছে, আচ্ছা,
তো যেটা বলতেছিলাম, এবং ইংরেজির জন্য যতটুকু বলবো অতটুকু পড়বা, ইনশাল্লাহ দেখবা যে পরীক্ষায় ভালো করতেছো, ঠিক আছে? বাট অতিরিক্ত পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আজকে লেকচার নাম্বার 3 চলতেছিল, আমাদের লেকচার নাম্বার 3, তাই না? আমি একটু ওপেন করি। আচ্ছা, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের লেকচার নাম্বার 3 এটা রানিং ছিল আর কি, এটা রানিং ছিল। তো আমরা গতকালকে অ্যাডজেক্টিভের কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করেছিলাম, এই যে অ্যাডজেক্টিভের কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। তো আজকে আমাদেরকে অ্যাডভার্ব দেখতে হবে, কম্পারিজন দেখতে হবে, তাই না? তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে, ফার্স্টে খাতা কলম একটু সামনে রাখবা সবাই, এভরিবডি খাতা কলম একটু সামনে রাখবা। আচ্ছা, আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদেরকে বলবো যে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5 পর্যন্ত দেখো দেখি সলভ করতে পারো কিনা। কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5, প্রশ্ন নাম্বার 1 থেকে 5। হ্যাঁ, ওয়ার্ড ট্রিক্স নিয়ে আজকে তোমাদেরকে আমি ব্রিফ করে দিব যে ওয়ার্ড ট্রিক্স, এটা নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে? ভাইরা দেখো এটা পারো কিনা 1 থেকে 5 পর্যন্ত, কার কার হয়েছে, কার কার হয়েছে 1 থেকে 5? এখনো পর্যন্ত একজনও করতে পারে নাই, একটু কঠিন মনে হচ্ছে নাকি? ডান। আচ্ছা, এখানে বেশ কয়েকজন ডান দিয়েছে, এর মধ্যে দেখা যাক, 1 এর বি, 2 এর বি, 3 এর এ। আচ্ছা, আমরা সবাই একটু খেয়াল করি। যেমন 1 নম্বর যে কোয়েশ্চেনটা, পুয়ার পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস। দেখো এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে পাও, তুমি ডেফিনেটলি তুমি কিন্তু নার্ভাস হয়ে যাবে। তার কারণ আমরা অ্যাডভার্ব থেকে প্রস্তুতি নিয়েছিলাম কিরকম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? মানে যেগুলো ওই যে এমপিটি সিরিয়াল অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে অ্যাডভার্ব, মানে একদম সাধারণ যে বিষয়গুলা বইয়ের মধ্যে আছে বা লেকচার শিটে আছে আমরা তাই পড়েছি। কিন্তু এই প্রশ্নটা কিন্তু একদম সম্পূর্ণ মানে বেসিক থেকে করা একটা প্রশ্ন, যেটা টাইপস অফ অ্যাডভার্ব থেকে মূলত প্রশ্নটা সেট করা হয়েছে। টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, প্লেস আছে, ফ্রিকোয়েন্সি আছে, রিজন আছে, তাই না? তো এর মধ্যে এটা কোন ক্যাটাগরির অ্যাডভার্ব সে প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব অ্যাডভার্ব থেকে, সেটা হচ্ছে টাইপস অফ অ্যাডভার্ব, ঠিক আছে? অর্থাৎ অ্যাডভার্ব আসলে মূলত কত প্রকার হতে পারে। এটার পাশাপাশি আমরা আরেকটা টপিক আমাদেরকে জানতে হবে, 2 নম্বর কোয়েশ্চেন, which one is not the function of an adverb? নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না? নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না? আচ্ছা, একটু আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি যে কোনটা অ্যাডভার্বের ফাংশন না, কে বলতে পারবা? নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না? আচ্ছা, এখানের মধ্যে অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, গুড গুড। আচ্ছা, তো সে যাই হোক, আমরা আমরা একটু আমাদের
লেকচার শিটে আমরা একটু চলে আসি। আমরা আমাদের একটু লেকচার শিটে চলে আসি। কই গেল? দেখো, এটা লেকচার নাম্বার 3। তোমাদের কাছে অলরেডি কিন্তু লেকচারটা পাঠানো হয়েছে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাডভার্ব অংশে চলে যাব। অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে অ্যাডভার্ব। তো দেখো এখানে অ্যাডভার্ব থেকে মূলত হচ্ছে তোমার একদম বেসিক যে বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলাই কিন্তু এখানের মধ্যে আলোচনা করা হয়েছে অ্যাডভার্ব থেকে। একদম বেসিক বিষয়গুলা, এই যে অ্যাডভার্ব এবং ইনভার্সন শিরোনামে এখানে বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে, তাই না? তো আমরা এখান থেকে এই বিষয়টা দেখবো না, আমরা মূলত যেখান থেকে এটা দেখবো, একটু সময় দিব আমাকে। ফাইলটা গেল কোথায়? এক্সকিউজ মি। ওয়ার্ড ফাইলটা দেখে নিচ্ছি, ওয়ার্ড ফাইলটা গেল কোথায়? ও আচ্ছা, এক্সকিউজ মি। পিডিএফটা তো লাগবে। প্রশ্নটা কিন্তু ভুল আছে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন, আমি তোমাদেরকে সেকেন্ড যে প্রশ্নটার কথা বলেছিলাম যে হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অফ এন অ্যাডভার্ব, অর্থাৎ নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না। দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে লেখা আছে হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অফ এন অ্যাডভার্ব। ও আচ্ছা, ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক। এই ব্ল্যাক এর পিছনে কারণটা কি জানো? প্লিজ মুভ দিস উইন্ডো। ও আচ্ছা 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 আচ্ছা, আই গট ইট, গট ইট। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? ওই যে স্ক্রিনটা উপরের দিকে নিয়ে গেছিলাম আমি। আচ্ছা, তো যাই হোক, দেখো এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে করেছি একটু আগে যে নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না। একটু কমেন্ট বক্সে জানাও দেখি অ্যান্সার কোনটা হতে পারে। হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অফ এন অ্যাডভার্ব, নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না? মডিফাইং এ প্রিপোজিশন, প্রিপোজিশনকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। সামান্তা উত্তর দিয়েছ এ। রুহুল আমিন এ, শুভ বি, শুভটা দেখি নাই। আচ্ছা, একজন দিয়েছে, হ্যাঁ প্রিপোজিশন দিয়েছে শুভ। আচ্ছা, সানজিলা এ দিয়েছে মডিফাইং এ প্রিপোজিশন। আচ্ছা, নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন না? আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে কি জানো? এখানে প্রবলেম হচ্ছে সঠিক উত্তর এখানের মধ্যে নাই। এই প্রশ্নটা যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে আমরা একটু বিপদে পড়ে যাব, সত্যি বিপদে পড়ে যাব। তো তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে আসলে অ্যাডভার্বের ফাংশনটা কি, যে অ্যাডভার্বের কাজটা কি, যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে। এটা একদম বেসিক প্রশ্ন, এটা জানতে হবে। আর আরেকটা হচ্ছে যে অ্যাডভার্বের টাইপস গুলো কি কি হতে পারে। ঠিক আছে, তার মানে প্রাথমিকভাবে এই দুটো কনসেপ্ট থেকে প্রশ্ন হয়। কেমন? তো আমরা যদি এখন একটু স্ক্রিনটার দিকে একটু খেয়াল করি যে ফাংশনস অফ এন অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বের ফাংশনটা কি হতে পারে। তো সবাই একটু খেয়াল করবে স্ক্রিনের মধ্যে। দেখো, একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কিন্তু মূলত অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আবার দেখো, এখানে শেয়ারের প্রবলেম হচ্ছে কেন আজকে, ঘটনাটা কি? আচ্ছা, এক্সকিউজ মি।
বাদ দিয়ে দিই। এক মিনিট, আমার এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আজকে, একটু সলভ করে নিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমরা আমরা যদি এখন এখান থেকে একটু খেয়াল করি, সব একটু খেয়াল করবা যে ফাংশনস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। প্রথমটা হচ্ছে যে তোমার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ, যেমন এখানে লেখা আছে হি ইজ আ ভেরি গুড বয়। হি ইজ আ ভেরি গুড বয়। এখানের মধ্যে গুডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে একটা অ্যাডভার্ব, এই যে ভেরি। আবার দেখো পরের বাক্যের মধ্যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, এই যে ওয়ার্কস কে মডিফাই করছে হচ্ছে একটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে ফাস্ট। হি ওয়ার্কস, সে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়, বা সে হাঁটে, সে কিভাবে হাঁটে, তাই না? সে খুব দ্রুত হাঁটে, সে খুব দ্রুত দৌড়ায়। তার মানে এখানে ফার্স্ট কথাটা মূলত ওয়ার্কস কে মডিফাই করতেছে। আবার দেখো অ্যাডভার্ব কে মডিফাই করে, যেমন হি ওয়ার্কস ভেরি ফাস্ট। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তো এখানে ফাস্ট তো অবশ্যই একটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বের আগে আরো একটা অ্যাডভার্ব বসছে দেখো, সেটা হচ্ছে ভেরি। তার মানে অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। আবার মজার বিষয় হচ্ছে অ্যাডভার্ব একটা প্রিপজিশনকেও মডিফাই করতে পারে। যে প্রিপজিশন দেখো লেখা আছে কি, হি স্যাট জাস্ট বিসাইড মি। তো এখানের মধ্যে মূলত সেন্টেন্সটা এই জাস্টটাকে বাদ দিয়ে হিসাব করো, জাস্টটাকে আমি কেটে দিলাম, তাহলে সেন্টেন্সটা হচ্ছে এরকম যে হি স্যাট বিসাইড মি, মানে সে আমার ঠিক পাশে বসেছিল। সে আমার পাশে বসেছিল। এখন কতটুকু পাশে বসেছিল? ঠিক পাশে বসেছিল। তার মানে বিসাইড কিন্তু এখানে একটা প্রিপজিশন, আর প্রিপজিশনটার উপর একটা জোর দেয়া হচ্ছে, জোরটা দিচ্ছে কে? জাস্ট। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টেন্সিভে কি মানে সায়েন্সের জন্য কি হ্যাঁ সায়েন্সের জন্য স্যার আমরা 5টা লিঙ্ক করছিলাম। সায়েন্সের জন্য আমরা 5টা লিঙ্ক করছিলাম স্যার, হচ্ছে ওই যে ইন্টেন্সিভে কি আপনি ওই অপশনটা রাখবেন? এখানে তো স্যার ওই যে সরাসরি আপনার 100 নাম্বার
হ্যাঁ হ্যাঁ, না না বিকল্প ব্যবস্থায় যাবো না স্যার, আমরা অ্যাপসে পরীক্ষা নিব। হ্যাঁ সেটাও সেটাও ঠিক। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা অ্যাপসেই পরীক্ষা হবে, অ্যাপসেই যাবে। রাইট রাইট, ঠিক আছে স্যার। তাহলে আমরা হচ্ছে ওই যে গুগল ফর্মের অপশনটা বাদ দিচ্ছি আর কি। জি স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, জি ঠিক আছে। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আই এম এক্সট্রিমলি সরি, আমরা একটু বেশি সময় নিয়ে ফেলছি বোধহয়, তাই না? আচ্ছা। আহ, আশা করি আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছ। দেখো এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রিপজিশনকে মডিফাই করে। খেয়াল করছো কি? প্রিপজিশনকে মডিফাই করে, অর্থাৎ সহজ কথায় মানে যেটা আমরা একটু আগে দেখলাম যে অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করে কিনা এটা নিয়ে অনেকে কনফিউজ ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব প্রিপজিশনকেও মডিফাই করে, তাই না? যেমন এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে বিসাইড হচ্ছে একটা প্রিপজিশন, আর বিসাইডের আগে একটা অ্যাডভার্ব বসেছে জাস্ট, তার মানে এই অ্যাডভার্বটা প্রিপজিশনকে মডিফাই করেছে। আচ্ছা। দেন হচ্ছে এটা এত প্রবলেম হওয়ার পেছনে কারণটা কি, আমি একটু কারণটা তো খুঁজে বের করতে হবে, দেখি তো। তোমরা বলতেছো স্ক্রিন দেখতে পাচ্ছ না, হোয়াটস দ্য রিজন? এক মিনিট ধরো, স্ক্রিন নাকি সবাই দেখতে পাচ্ছেন না, কারণটা কি? আচ্ছা, এখন আর আশা করি সমস্যা হবে না। দেখো এখানের মধ্যে তোমার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব কনজাংশনকেও মডিফাই করতে পারে। যেমন এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে হি কেম হিয়ার অনলি বিকজ আই টোল্ড হিম টু কাম। একটা সেন্টেন্স দেখো এখানের মধ্যে লেখা আছে যে হি কেম হিয়ার, এই যে এই বাক্যটা, হি কেম হিয়ার অনলি বিকজ আই টোল্ড হিম টু কাম। তো এখানের মধ্যে আমরা এই বিকজটাকে আমরা জানি যে এটা কনজাংশন, এবং এই কনজাংশনটার উপর একটা জোর প্রদান করতেছে একটা শব্দ, সেটা হচ্ছে অনলি। তার মানে কনজাংশনকে যে মডিফাই করে সেই মডিফায়ারটা অবশ্যই অ্যাডভার্ব হবে, সেটা তো আর অ্যাডজেক্টিভ হতে পারবে না। তার মানে যেই শব্দ কনজাংশনকে মডিফাই করে কিংবা প্রিপজিশনকে মডিফাই করে কিংবা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে বা ভার্বকে মডিফাই করে তাকেই কিন্তু অ্যাডভার্ব বলা হয়। আর একই সাথে অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। যেমন এখানে লেখা আছে যে আই ক্যান নো এভরিথিং, আই কান্ট নো এভরিথিং, মানে আমি সবকিছু জানবো না। অবভিয়াসলি এটা খুবই স্বাভাবিক যে আমি সবকিছু জানবো না। তাহলে এখানের মধ্যে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে অবভিয়াসলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করেছে। যে আই কান্ট নো এভরিথিং পুরো একটা বাক্য, এই পুরো একটা বাক্যকে মডিফাই করেছে একটা সিঙ্গেল অ্যাডভার্ব, সেটা হচ্ছে অবভিয়াসলি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে অ্যাডভার্বের ফাংশন কিন্তু আসলে বহুমুখী ফাংশন, যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে নিজেকেই মডিফাই করতে পারে, অ্যাডভার্ব কনজাংশন প্রিপজিশনকে মডিফাই করতে পারে, ইভেন অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তার মানে নাউন প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব আসলে সবাইকেই মডিফাই করতে পারে। তাহলে বেসিক যেহেতু তোমরা জেনেছো, তাহলে নিশ্চয় বুঝতে পারতেছো যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা কিন্তু ভুল। এবং এটা সমস্যা হচ্ছে যে এটা কিন্তু আমাদের তৈরিকৃত কোনো প্রশ্ন না, এটা একদম তোমার রিয়েল ইউনিভার্সিটির প্রশ্ন। কিন্তু এই যে এই প্রশ্নটা যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, এই যে এই প্রশ্নটা, ঠিক আছে, এই যে এটা আসছে কোথায় দেখো, এই রেফারেন্সটাও পাশে আমি উল্লেখ করে দিয়েছি। এই খেয়াল করছো, এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নের ক্ষেত্রে তোমার উত্তর দেয়া ছিল হচ্ছে মডিফাইং আ প্রিপজিশন, অর্থাৎ এটা উত্তর হিসেবে দেয়া ছিল। তো এটা উত্তর দেয়া ছিল কেন? বিকজ এটা কাছাকাছি অ্যান্সার হয়।
কারণ আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কেমন? এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। এই তিনটা তথ্য আমরা ছোটবেলা থেকে জানি। যে কারণে আমরা যদি অপশনের মধ্যে এটা দেখি তাহলে আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারি, যদিও এই উত্তরটা ভুল হবে। অর্থাৎ এখানে কিন্তু সঠিক কোনো অ্যান্সার নাই। বুঝতে পারছো বিষয়টা? বাট যেহেতু একটা অ্যান্সার তোমাকে সিলেক্ট করতেই হবে, অতএব এই সিচুয়েশনে তুমি অপশন নাম্বারে দাগাইতে পারো। বাট যদিও এটা ভুল। বোঝা গেছে? অর্থাৎ এখানে সবগুলোই সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট। রাইট। আচ্ছা, এবার আরেকটা কনফিউজিং প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। এই যে 5 নাম্বার কোয়েশ্চেনটার দিকে একটু তাকাও, এই কোয়েশ্চেনের দিকে তাকাও, দেখো দেখি এই সেন্টেন্সটা কি সঠিক, এই কোয়েশ্চেনটা কি সঠিক নাকি ভুল। যেহেতু এখন তোমরা বেসিক জানো, দেখো এখন কিন্তু তুমি প্রশ্নের ভুল ধরতে পারবা। প্রশ্নের ভুল মানুষ কখন ধরতে পারে? যখন তার বেসিকটা 100% ক্লিয়ার থাকে, তার আগ পর্যন্ত না। তাহলে আমাকে বলো, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ এন অ্যাডভার্ব। এই যে এটার মধ্যে কে বলতে পারবা এই সেন্টেন্সটা সঠিক নাকি ভুল? মানে প্রশ্নটা কি সঠিক নাকি ভুল? ভেরি গুড, ভেরি গুড। প্রশ্নটাই কিন্তু ভুল, তাই না? প্রশ্নটাই কিন্তু ভুল। যেমন ধরো আমরা জানি যে সে অ্যাডভার্ব কিন্তু ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, ইভেন পুরো একটা সেন্টেন্সকেও কোয়ালিফাই করে। আমরা জানি যে প্রশ্নটাই ভুল, প্রশ্নটা ত্রুটিপূর্ণ। কিন্তু কিন্তু সম্ভাব্য উত্তর, যেহেতু একটা উত্তর সঠিক হিসেবে দাগাইতেই হবে, তাহলে এই সিচুয়েশনে আমরা কোন অপশনটাকে সঠিক হিসেবে নিতে পারি? এই সিচুয়েশনে আমরা কোনটাকে সঠিক হিসেবে নেব? কমেন্ট বক্সে জানাও কোনটাকে সঠিক হিসেবে নেব। ভেরি গুড, ভেরি গুড এভরিবডি। সি, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। কারণ সেন্টেন্স, অ্যাডভার্ব যে পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে, এটা কিন্তু আমরা ছোটবেলায় পড়ি নাই। এটা আমরা যখন একটু বড় হয়েছি, হাই ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, তখন আমরা বলতে পারি যে সেন্টেন্সকে মডিফাই করে, বাট তার আগ পর্যন্ত তো আমরা এটা জানতাম না। বোঝা গেছে? আচ্ছা, সো এখানে আসলে সঠিক উত্তর যদিও নাই, বাট তারপরেও এখানে সঠিক হিসেবে বেছে নিতে হবে এই যে এই অংশটাকে, যদিও এটা ত্রুটিপূর্ণ। ঠিক আছে বিষয়গুলো? আচ্ছা, আমি তোমাদেরকে কনফিউজিং জোনগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট এখন আমরা দেখব যে অ্যাডভার্বের কিছু টাইপস আছে। ঠিক আছে, কিছু টাইপস আছে। এই টাইপস গুলো হচ্ছে আমরা এখন একটু দেখব যে কেমন টাইপের অ্যাডভার্ব হতে পারে। আমরা যদি একটু এখন একটু স্ক্রিনের দিকে খেয়াল করি, তোমরা দেখো যে টাইপস অফ অ্যাডভার্ব শিরোনামে এখানে বেশ কয়েকটা টাইপ আছে। অ্যাডভার্বের বেশ কয়েকটা টাইপ হয়। প্রথম টাইপটা হচ্ছে তোমার ম্যানার, প্লেস এবং টাইম। অর্থাৎ তুমি যদি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করো, কোথায় দ্বারা প্রশ্ন করো, কখন দ্বারা প্রশ্ন করো, তাহলে ম্যানার, প্লেস, টাইম এদেরকে উত্তর হিসেবে পাবা। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, তাই না? আচ্ছা, এগুলা ছাড়াও আরো কিছু অ্যাডভার্ব আছে যেগুলোর সাথে আমরা হয়তো ক্লাসরুমে আমরা পরিচিত ছিলাম না। যেমন দেখো এই যে এখানের মধ্যে লেখা আছে হাউ অফেন, কতবার। খেয়াল করছো? কতবার। আচ্ছা, আমি কিন্তু লেকচারশিট ধরে ধরে পড়াচ্ছি না, ঠিক আছে? আমি যতটুকু তথ্য দরকার অতটুকু তথ্য তোমাকে বুঝাচ্ছি। সো লেকচারশিটটা সামনে রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? লেকচারশিটটা জাস্ট হচ্ছে তুমি রুলগুলা এবং প্র্যাকটিসগুলো ওখান থেকে দেখতে পারো। কিন্তু মূল কনসেপ্ট আমি বারবার করে বলি যে তুমি যদি ক্লাসটা ফলো করো এবং ক্লাস ফলো করার পরে লেকচারশিট থেকে শুধু প্রশ্নগুলো সলভ করো, তাহলেই তোমার প্রিপারেশন পারফেক্ট হবে। ঠিক আছে? অন্য কোনো দিকে তোমার কনসেন্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আরেকজন প্রশ্ন করতেছো যে লেকচার নাম্বার 3 কি গুগল ক্লাসরুমের মধ্যে আপলোড করা হয়েছে কিনা? ভাইয়া, লেকচার নাম্বার 3 কিন্তু চলতেছে। মানে এটাই কিন্তু লেকচার নাম্বার 3। গতকালকে লেকচার নাম্বার 3 এর আমরা জাস্ট একটা পার্ট করেছিলাম, আর আজকে লেকচার নাম্বার 3 এর আমরা বাকি পার্টগুলো কমপ্লিট করতেছি। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা এখন আমরা একটু দেখব। আরে এত প্রশ্ন কেন? লেকচার শিট, হাই ফ্রিকোয়েন্সি, কি সব উল্টাপাল্টা প্রশ্ন করে। আচ্ছা, আমরা তাহলে একটু দেখবো এখান থেকে। অযথা কেউ কোনো প্রশ্ন এখন কমেন্ট বক্সে করবা না, এটা খুবই বিরক্তিকর। ঠিক আছে? অযথা কেউ কোনো প্রশ্ন কমেন্ট বক্সে এখন থ্রো করার কোনোই প্রয়োজন নাই। ঠিক আছে? কোনোই প্রয়োজন নাই। হ্যাঁ, দয়া করে আমরা মানে কনসেন্ট্রেশন যাতে আমাদের ব্রেক না হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকে একটু ফোনটা বেশি আসতেছে, একটু কারণ আছে অবশ্য। হ্যাঁ রশিদ ভাই, পাঠাইছেন? আচ্ছা, ওই যে দুইটা দুইটা মেইলেই তো পাঠাইছেন না? 4টা ইউনিটের প্রশ্ন দিছেন? আচ্ছা,
তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখব যে তুমি যদি এভাবে প্রশ্ন করো যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হাউ অফেন মানে কতবার, একটা কাজ কতবার করেছো। যেমন ধরো এই দেখো এই সেন্টেন্সটা পড়ো, আই হ্যাভ মেট হিম ওয়ান্স, আমি তার সাথে একবার দেখা করেছি, আমি তার সাথে দুইবার দেখা করেছি, আমি তার সাথে তিনবার দেখা করেছি, মানে কতবার তুমি কাজটা করেছো, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, হাউ মাচ মানে কতটুকু। যেমন এখানে কি লেখা আছে দেখো যে হি ইজ কোয়াইট হ্যাপি, সে অনেক খুশি, সে কতটুকু খুশি, সে অনেক খুশি। তার মানে এই যে কতটুকু দ্বারা প্রশ্ন করলে তুমি যেই শব্দটা পাবা সেটা একটা অ্যাডভার্ব, এবং সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ডিগ্রি অথবা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তারপর কতবার, কতবার দ্বারা প্রশ্ন করে তুমি যে অ্যাডভার্বটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই দুটো বেসিক তো আমাদের জানার প্রয়োজন ছিল। আরেকটা বিষয় দেখো যে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন, যেমন রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যি সে কিন্তু একজন ভালো মানুষ। তার মানে তুমি একটা স্বীকারোক্তি দিচ্ছ, স্বীকারোক্তি দেওয়ার জন্য তুমি যে অ্যাডভার্বটা বসাবা সেই অ্যাডভার্বটাকে বলা হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। যেমন এখানে বলা হচ্ছে কি এই যে রিয়েলি, রিয়েলি তো অবশ্যই একটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্ব দ্বারা কিন্তু তুমি একটা সত্যতা প্রদান করতেছো, যে একটা মানুষ যে আসলেই অনেক অনেস্ট এই কথাটাকে তুমি সত্য হিসেবে প্রমাণ করছো। তো সত্যতা প্রমাণের জন্য আমরা যে শব্দটা ইউজ করি সেটা অবশ্যই একটা অ্যাডভার্ব, এবং এটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। তারপর দেখো অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উইল ওন দ্য ম্যাচ। তাহলে একটু খেয়াল করে দেখো আই দেয়ারফর, তো এখানের মধ্যে তুমি মূলত কজ এন্ড ইফেক্ট মানে তুমি সহজ কথায় কারণ ও ফলাফল, বুঝা গেছে? কারণ ও ফলাফল বুঝাইতে আমরা যেগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, এখান থেকে প্রশ্ন পাবা না। অ্যাডভার্ব অফ অর্ডার, তুমি যদি হোয়াই দ্বারা প্রশ্ন করে কোনো কিছু পাও, হোয়াই দ্বারা প্রশ্ন করে কোনো কিছু পেয়েছো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। আচ্ছা, অথবা সরি হোয়াই, হোয়াই দ্বারাও হয়, আবার হচ্ছে ক্রম দ্বারাও হয়, ঠিক আছে? ক্রম দ্বারাও হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইত্যাদি। এখানে কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্বের তালিকা দেখতে পাচ্ছি, কিছু রিলেটিভ অ্যাডভার্বের তালিকা দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। আমাদের কাজে আসবে শুধু অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই ছয়টা ক্যাটাগরির অ্যাডভার্ব আমাদের প্রয়োজন। তাহলে আমরা কিভাবে, কোথায়, কখন, কেন এই চারটা প্রশ্ন করলে যাদেরকে পাবো তারা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, রিজন। আর কতবার এবং কতটুকু যারা প্রশ্ন করে যে অ্যাডভার্ব পাবো তাদেরকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে এখন আমরা যদি আমাদের প্রশ্নের মধ্যে একটু ব্যাক করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর যে প্রশ্নটা ছিল, এখানে জানতে চাওয়া ছিল যে পুয়ার পিপল ইউজুয়ালি টেক মিল টুয়াইস। এই যে এই প্রশ্নটা খেয়াল করো কি লেখা আছে, যে পুয়ার পিপল ইউজুয়ালি টুক মিল টুয়াইস, মানে যারা দরিদ্র তারা সাধারণত কি করে যে দুইবার ভাত নেয়। তুমি প্রশ্ন করো যে কতবার নেয়, কতবার দ্বারা প্রশ্ন করে তুমি কিন্তু মূলত এই টুয়াইস কথাটাকে পাচ্ছ। কতবার দ্বারা প্রশ্ন করে কাকে পাচ্ছ? এই টুয়াইস কথাটাকে পাচ্ছ। তো কতবার দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা তো অবশ্যই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা। তাহলে আমাদের বেসিক না জানলে তো আমরা এটা সলভ করতে পারতাম না, বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, দেন আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে আই কান্ট টেল ইউ হাউ আই ডিড ইট, আমি তোমাকে বলতে পারবো না যে কিভাবে আমি কাজটা করেছি। মনে রাখবা এই যে কিভাবে দ্বারা প্রশ্ন করলে, এই যে কিভাবে, কিভাবে সাধারণত এই কিভাবে দ্বারা যেটা উত্তর আসে সেটা কিন্তু অ্যাডভার্বই হয়, এবং এটা মূলত একটা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব মানে হচ্ছে সে দুটো বাক্যকে যোগ করেছে, মানে যেই অ্যাডভার্বটা দুটো বাক্যকে যোগ করে সেই অ্যাডভার্বটাকে আমরা বলি রিলেটিভ অ্যাডভার্ব। আর যে প্রোনাউনটা দুটো বাক্যকে যোগ করে সেই প্রোনাউনটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তার মানে রিলেটিভ প্রোনাউন যেরকম আছে রিলেটিভ অ্যাডভার্বও কিন্তু আছে। যেমন হু, হুএভার, হোম, হোমএভার আমরা পড়েছিলাম না, ওরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এই যে হাউ, হাউ কাউ দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, 4 নাম্বার যে প্রশ্নটা, অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই ড্যাশ। আচ্ছা, অ্যাডভার্ব কাকে মডিফাই করে না? 100% নিশ্চিত অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে আমরা প্রথম দিকের প্রশ্নগুলোর মাধ্যমে মূলত অ্যাডভার্বের বেসিক গুলা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, যে অ্যাডভার্ব আসলে কাজটা কি করে, তাই না? অ্যাডভার্বের কাজটা কি, সে কাকে মডিফাই করে, এটা ফাংশন কি হতে পারে এবং এটা কত টাইপের হতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম। এবার তোমাদেরকে কিছু অ্যাডভার্ব একটু মুখস্থ করতে হবে যেগুলো একটু কনফিউজিং। কিছু অ্যাডভার্ব দেখবা একটু কনফিউজিং, মানে আমরা জানি যে কোনো একটা শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, বাট আমাদের এরকম কিছু ওয়ার্ড নিশ্চয়ই আমরা পড়েছি যে এলওয়াই থাকলেও অ্যাডভার্ব, এলওয়াই না থাকলেও অ্যাডভার্ব, কিন্তু অর্থ ভিন্ন।
যেমন লেট, লেটলি। লেট কথাটা কিন্তু অ্যাডভার্ব, লেটলিও কিন্তু অ্যাডভার্ব, কিন্তু অর্থ ভিন্ন। কে বলতে পারবা কোনটার অর্থটা কি? কে বলতে পারবে? একটু হাত তোলো দেখি। লেট, লেটলি অর্থ বলতে পারবা কে? আচ্ছা নাইম, তোমাকে আনমিউট দিয়েছি, বলো দেখি কোনটার অর্থ কি হতে পারে? জি স্যার। হ্যাঁ বলো দেখি, লেট মানে কি? স্যার লেট হচ্ছে স্যার মানে স্যার দেরিতে বোঝায় আর কি, দেরিতে। আর এল ওয়াই স্যার হচ্ছে সম্প্রতি, মানে সম্প্রতি বোঝায় দেয়। ভেরি গুড। তার মানে লেট শব্দের অর্থ হচ্ছে তোমার দেরি করাকে বোঝায়। লেট মানে দেরি করা, আর লেটলি মানে হচ্ছে সম্প্রতি। ভেরি গুড, চমৎকার চমৎকার বলেছো। আচ্ছা আচ্ছা বলো দেখি, কেউ কি বলতে পারবা যে তোমার হার্ড এবং হার্ডলি দুটার মধ্যে ডিফারেন্সটা কি? হার্ড এবং হার্ডলি কে বলতে পারবা? একটু হাত তোলো দেখি। আয়েশা, তোমাকে আনমিউট দিয়েছি, বলো দেখি। তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, বলো। আচ্ছা সে লেট করতেছে। মিঠু, তোমাকে আনমিউট দিয়েছি, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো দেখি, হার্ড হার্ডলি কোনটার অর্থটা কি দাঁড়ায়? হার্ড শব্দের অর্থ কঠিন, আর হার্ডলি অর্থ কদাচিৎ। ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করব। বলো দেখি, কে বলতে পারবা হাই ভার্সেস হাইলি মানে, হাই মানে কি আর হাইলি মানে কি? কে বলতে পারবা হাই হাইলি? এনিবডি? শুভ সাহা, শুভ সাহা বলো দেখি, হাই হাইলি অর্থটা কি হবে? স্যার হাই অর্থ হচ্ছে উচ্চ, আর হাইলি অর্থ হচ্ছে খুবই। বাহ চমৎকার, ভেরি গুড। তার মানে আমাদের নিশ্চয়ই মোটামুটি ধারণা থাকাটা উচিত। এবং এতদিন যেহেতু অলরেডি আমাদের কোচিং চলেছে, কিছুটাও তো আমরা পড়েছি যে হাই মানে কি, হাইলি মানে কি, হার্ড মানে কি, হার্ডলি মানে কি, ফ্রি মানে কি, ফ্রিলি মানে কি, লেট মানে কি, লেটলি মানে কি। অর্থাৎ এরকম কনফিউজিং যে অ্যাডভার্ব গুলো আছে, এটা তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। তো আমি চাইবো যে তোমরা অবশ্যই যাদের কাছে এই তালিকাটা থাকবে না, ঠিক আছে, তাদেরকে আমি একটু বলবো যে তোমরা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে এখানে একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যতটুকু আমি লাল কালি দিয়ে দিয়েছি, এই লাল মার্ক করা অংশটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই যে এতটুকু অংশের একটা স্ক্রিনশট নিয়ে নাও। লেট লেটলি, ডিপ ডিপলি, ফেয়ার ফেয়ারলি, শর্ট শর্টলি, নেয়ার নেয়ারলি, বুঝতে পারছো? এটা সব সময় দেখতে থাকবা। 2-3 দিন বারবার স্ক্রিনশটটা দেখলেই তোমার শব্দগুলা মুখস্থ হয়ে যাবে। সবাইকে নিয়েছো? একটু যে কোনো একজন ডান দাও দেখি, যে কোনো একজন একটু ডান লেখো, হয়েছে কিনা। ডান, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা আবারও আমাদের প্রশ্নে চলে আসি। যেমন ধরো এখানে এই যে প্রশ্নটা, হি লার্নড টু রিড এন্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হিজ লাইফ, অর্থাৎ সে জীবনে সম্প্রতি পড়তে শিখেছে নাকি সে জীবনে দেরি করে লিখতে পড়তে শিখেছে? অবশ্যই এখানে মিনিংটা হবে সে জীবনে দেরি করে লিখতে পড়তে শিখেছে। দেরি করে, বোঝা গেছে? সো দেরি করা মানে হচ্ছে অপশন নাম্বার বি তে অ্যান্সারটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে লেট। এই যে এখানে দেওয়া আছে লেট, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা একজন প্রশ্ন করতেছে, তাহিয়া, হি ওয়াজ এ ডেড ড্রাঙ্ক। এখানে ডেড অ্যাডভার্ব কিভাবে? 100% ডেড হচ্ছে এখানে অ্যাডভার্ব, কারণ এটা ড্রাঙ্ককে মডিফাই করতেছে। যেমন ধরো তুমি যদি বলো যে ইউ আর ড্রাঙ্ক, অথবা হি ওয়াজ ড্রাঙ্ক, মানে সে কেমন। তাহিয়া, তুমি যেহেতু একটা স্পেসিফিক প্রশ্ন করেছো, তোমাকে আমি একটু আনমিউট দিচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে বলো দেখি যে অ্যাডজেক্টিভ চেনার উপায়টা কি? তুমি কি করে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ বুঝতে পারবা যে এটা একটা অ্যাডজেক্টিভ? নাউন প্রোনাউনকে মডিফাই করে। না না না, হোয়াট কাইন্ড অফ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। কেমন, কেমন দ্বারা যদি প্রশ্ন করি। যেমন ধরো আমি যদি এভাবে লিখি যে হি ওয়াজ নাইস, সে কেমন, সে নাইস, তার মানে নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি লিখলাম হি ওয়াজ অনেস্ট, সে কেমন, সে হচ্ছে অনেস্ট, তার মানে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপর আমি লিখলাম হি ওয়াজ ড্রাঙ্ক, সে কেমন, সে হচ্ছে ড্রাঙ্ক, তার মানে এখানে ড্রাঙ্কটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক কিনা বলো? এখন আমরা জানি যেই শব্দ একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সেই শব্দটা কি অ্যাডজেক্টিভই হবে নাকি অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব। তাহলে এখন আমি এই ড্রাঙ্কটাকে মডিফাই করার জন্য একটা শব্দ এখানে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডেড। বুঝতে পারছো? তার মানে এই ডেড শব্দের অর্থ কিন্তু মরা না, এই ডেড শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি ভাবে। বুঝতে পারছো বিষয়টা? এই ডেড শব্দের অর্থটা কি? পুরোপুরি ভাবে। তাহলে আমরা বলবো এভাবে যে হি ওয়াজ ডেড ড্রাঙ্ক, সে পুরোপুরি ভাবেই মাতাল।
বিষয়টা বুঝতে পারছো? তার মানে যেহেতু এখানে ডেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করেছে, 100% নিশ্চিত থাকো এখানে ডেটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ সে অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে। আর ডেট যখন অ্যাডভার্ব হয় তখন সেটার মিনিং একটা, আর ডেট যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটার মিনিং কিন্তু আরেকটা। আমি যদি এভাবে লিখতাম যে হি ওয়াজ ডেড, এরপরে ফুল স্টপ, তাহলে এখানে ডেট শব্দের অর্থ হচ্ছে মৃত। সে কেমন? সে মৃত। এখানে ডেট কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবং এটার অর্থ কিন্তু ভিন্ন। বাট আমি যদি এভাবে বলি হি ওয়াজ ডেড ড্রাঙ্ক, এখানে কিন্তু মৃত বোঝাবে না, এখানে বোঝাবে পুরোপুরি ভাবে, অর্থাৎ সে পুরোপুরি ভাবেই মাতাল। তুমি কি বুঝতে পেরেছো? স্যার কমপ্লিমেন্ট কি অ্যাডজেক্টিভ হতে পারে? কমপ্লিমেন্ট তো অ্যাডজেক্টিভই হয়, বোঝা গেছে বিষয়টা? যেমন এই যে ডেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত একটা কমপ্লিমেন্ট, বোঝা গেছে? এখন কমপ্লিমেন্ট মানেটা কি? অর্থাৎ সাবজেক্টকে যে সমান সমান করে সেই হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন ধরো বলো দেখি, এখানে ডেট কে? এখানে ডেট কি তুমি, ডেট কি আমি, নাকি ডেট হচ্ছে হি? এখানে ডেটটা কে বলো দেখি? হি। তার মানে যাহাই সাবজেক্ট তাহাই কিন্তু ডেট। তাহলে দুটা সমান সমান হয়ে যাচ্ছে না? জি। সমান সমান হয়ে গেলেই আমরা এটাকে বলবো হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের জায়গায় তুমি চাইলে নাউন বসাইতে পারো, কমপ্লিমেন্টের জায়গায় তুমি চাইলে অ্যাডজেক্টিভ বসাইতে পারো। যেমন আমি যদি এভাবে লিখি যে হি ওয়াজ এ ডক্টর। আচ্ছা বলো তো, ডক্টর কি তোমার কোনো অ্যাডজেক্টিভ নাকি নাউন? কমপ্লিমেন্ট। ডক্টরটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? হ্যাঁ, নাউন। নাউন। তাহলে এখানে মধ্যে যিনি ডক্টর উনি কিন্তু হি, সাবজেক্টকে সমান সমান করেছে, তার মানে এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। আবার একইভাবে এখানে যেটা ডেট সেই কিন্তু হি, সাবজেক্টকে সমান সমান করেছে, তো এখানে ডেটও কিন্তু কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের কাজই হচ্ছে সে সাবজেক্টকে সমান সমান করবে। আর কমপ্লিমেন্ট হিসেবে মূলত দুটো পার্টস অফ স্পিচ আসে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন। বিষয়টা বুঝতে পেরেছো? অ্যানসার মি, তুমি কি বুঝতে পেরেছো? জি, বুঝছি। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের নেক্সট। তাহলে আশা করি আমরা কনফিউজিং অ্যাডভার্ব গুলো যে পড়তে হবে সে ব্যাপারে আমরা ধারণা পেলাম। নেক্সট হচ্ছে তোমার অ্যাডভার্বের গঠন, ফরমেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়? এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আসছে। তো এই প্রশ্নটা, অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ হি স্মাইলড ড্যাশ। তো এই ক্ষেত্রে একটা তথ্য তোমরা মাথায় রাখবা যে এই যে ভেরি দেখতে পাচ্ছ, ভেরি তার আগে কিন্তু একটা ভার্ব অফ সেন্স আছে, সেটা হচ্ছে ফেল্ট, যেটা ফিল থেকে আসছে। তো তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো যে ফিল, তারপর টেস্ট, স্মেল, এদেরকে মূলত ভার্ব অফ সেন্স বলা হয়, মানে হচ্ছে অনুভূতিবাচক ভার্ব, তাই না? ভার্ব অফ সেন্স অথবা ভার্ব অফ পারসেপশন, অনুভূতিবাচক ভার্ব, কিংবা এদেরকে অনেকে লিঙ্কিং ভার্বও বলে, তাই তো? আর এই জাতীয় ভার্ব গুলোর পরে মূলত অ্যাডজেক্টিভ বসাইতে হয়। যেমন ধরো ওই যে বি, বিকাম, ফিল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, এই টাইপের যে ভার্ব গুলো আছে এদের পরে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তার মানে ফিল এর পরে যেটা আসবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ফিল, ফিলের পরে দেখো এই যে একটা শূন্যস্থান, তার আগে কিন্তু একটা ওয়ার্ড। তো মনে রাখবা 100% নিশ্চিত থাকো শূন্যস্থানের মধ্যে আমি যে শব্দটা বসাবো সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে। তো এখানে অ্যাডজেক্টিভ কত নম্বর অপশনের মধ্যে আছে? একটু বের করে দেখি কত নম্বর অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ। প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, কত নম্বর অপশনের মধ্যে আছে? অপশন নাম্বার এ তে আমি দেখতে পাচ্ছি অ্যাংরিলি, এটা অ্যাডভার্ব। অপশন নাম্বার সি তে আছে অ্যাংরিলি, এটাও অ্যাডভার্ব। তার মানে এই দুটো অপশনই বাদ, আমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অপশন নাম্বার বি কিংবা অপশন নাম্বার ডি, এই দুটো থেকে যে কোনো একটা আমাদেরকে নিতে হবে, তাই তো? এখন তোমরা আমাকে একটু বলবা যে আমরা কোন অপশনটা নেব, আমরা বি নেব নাকি ডি নেব? কোন অপশনটা নিবা, বি অর ডি? ডি। আচ্ছা মনে রাখবা আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদেরকে অ্যাডভার্বের ফরমেশনটা আমাদেরকে একটু রিভিউ করতে হবে, যে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয় বা ফরমেশন অফ অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়। মনে রাখবা আমরা যদি কোনো একটা নাউনের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি, নাউন প্লাস এলওয়াই যোগে যে শব্দটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, কেমন? কিন্তু আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করি তাহলে যে শব্দটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যেমন ধরো ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, ফ্রেন্ডের সাথে এলওয়াই যোগ করে তুমি কি তৈরি করলা? ফ্রেন্ডলি, এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। আবার দেখো নাইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি এলওয়াই যোগ করে তুমি বলো নাইসলি, এটা হয়ে যাবে আবার অ্যাডভার্ব।
তাহলে আমরা বুঝতে পারলাম নাউনের সাথে এলওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু অ্যাডভার্ব না। আমাদের সেকেন্ড যেই শূন্যস্থানটা, এই সেকেন্ড শূন্যস্থানটা গেছে কিন্তু একটা ভার্বের পরে, স্মাইল। আমরা জানি যে ভার্বের পরে যে বসে সে তো অ্যাডভার্ব হবে, সে তো অ্যাডজেক্টিভ হবে না। ভার্বের পরে যে যাবে সে হচ্ছে অ্যাডভার্ব, সে কিন্তু অ্যাডজেক্টিভ না। তাহলে সেই সেন্সে আমরা এটাকে তো নিতে পারতেছি না। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউন প্লাস এলওয়াই, তার মানে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, যে কারণে আমরা অপশন নাম্বার এ বি নিতে পারবো না। এখন এই 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 টাইপের যে অ্যাডজেক্টিভ গুলো আছে, এদেরকে অ্যাডভার্ব বানানোর জন্যই মূলত ইন এ ফ্রেন্ডলি ওয়ে এই টার্মটা ইউজ করা হয়, ইন এ ওয়ে। অর্থাৎ আমি যদি বলি হি বিহেভস উইথ মি ইন এ ম্যানলি ওয়ে, হি বিহেভস উইথ মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তার মানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এই পুরোটা মিলে হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে একটা অ্যাডভার্ব। আবার ইন এ ম্যানলি ওয়ে পুরোটা মিলেই হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে সহজ কথায় ইন এ ওয়ে, এটার মাঝখানে তুমি যদি এই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ গুলাকে বসায় দাও, তাহলে তারা কি হয়ে যাবে, তারা অ্যাডভার্বে কনভার্ট হয়ে যাবে, অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যাবে। তো এখন আমার দুটো অপশন ছিল সামনে, যে বি ছিল আর ডি ছিল, আমি কোনটা নিতাম, তাই তো? যেহেতু আমি দেখতেই পাচ্ছি যে শূন্যস্থান, দ্বিতীয় শূন্যস্থানটা একটা ভার্বের পরে গেছে, আর ভার্বের পরে যেহেতু অ্যাডভার্ব যায়, আমার অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। অপশন নাম্বার বি তে ফ্রেন্ডলি, এটা এলওয়াই যুক্ত একটা অ্যাডজেক্টিভ, আর অপশন নাম্বার ডি তে সেই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভটাকে কি বানানো হয়েছে, অ্যাডভার্ব বানানো হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে ফরমেশন অফ অ্যাডভার্ব আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ, অনলি ড্যাশ। আচ্ছা, আমরা সবাই জানি যে এখানের মধ্যে এটা মডিফাই করতেছে কাকে। এখানে বলা হচ্ছে তার গ্রেডটা তোমার বেড়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের একটা প্রশ্ন, আবার এটা রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে এসেছিল। তো ওমা কি মজার বিষয় খেয়াল করছো যে একই বছর এই যে 4-5-এ তোমার এটা রাজশাহীতেও আসছে, 4-5-এ এটা কিন্তু আবার ঢাকা ইউনিভার্সিটির মধ্যেও আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে ওই বছর প্রশ্নপত্রটা একই অথরিটি করেছে, সেম অথরিটি প্রশ্ন করেছে, তাই না? আচ্ছা, হার গ্রেডস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি ড্যাশ। তো এই সেন্টেন্সটার মধ্যে বলা হচ্ছে যে তার গ্রেডসটা তোমার উন্নত হয়েছে বা বেড়েছে, তার গ্রেডস বা তার হচ্ছে জিপিএ বেড়ে গেছে, কিন্তু খুবই ড্যাশ মানে খুবই ধীরে ধীরে বা খুবই সামান্যভাবে। তার মানে এখানে বেড়ে যাওয়াটাকে মডিফাই করা হচ্ছে, যে ইমপ্রুভড, এই ইমপ্রুভটাকে মডিফাই করার জন্যই মূলত এখানে একটা শব্দ বসাইতে হবে। তো আমরা জানি যে ভার্বকে মডিফাই করার জন্য, এই যে ভার্বকে মডিফাই করার জন্য আমরা এখানে যে শব্দটা বসাবো সেটা তো অবশ্যই অ্যাডভার্ব হইতে হবে। অপশন নাম্বার এ তে কোনো অ্যাডভার্ব নাই, অপশন নাম্বার সি তেও নাই, অপশন নাম্বার ডি তেও নাই, একমাত্র অপশন নাম্বার বি তে দেখো একটা অ্যাডভার্ব আছে, স্লাইটলি, পাইছো, স্লাইটলি। আর এই অ্যাডভার্বকে মডিফাই করতেছে আরো একটা অ্যাডভার্ব, সেটা হচ্ছে ভেরি। কারণ আমরা জানি যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ভেরি স্লাইটলি। আচ্ছা, অলরেডি এখানের মধ্যে অনেকে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। এখন আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাডভার্বের পজিশন, পজিশন অফ অ্যাডভার্ব। ঠিক আছে, মনে রাখবা। আমি তোমাদেরকে একটু দেখাই। ধরো কিছু স্পেশাল অ্যাডভার্ব আছে, কিছু স্পেশাল অ্যাডভার্ব, যেমন ধরো অলওয়েজ হতে পারে, অলওয়েজ, তারপর অফেন, কেমন, জাস্ট, জাস্ট, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, তাই না, স্কেয়ারসলি, সেলডম, তাই না? এই টাইপের বেশ কিছু অ্যাডভার্ব আছে যাদের পজিশনটা হয়, এরা দুটো পজিশনে বসে, হয় এরা মেইন ভার্বের আগে কিংবা মেইন ভার্বের পরে, মানে ইমিডিয়েটলি ভার্বের আগে বা ইমিডিয়েটলি ভার্বের পরে এভাবে বসতে পারে, অথবা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটার মাঝখানে বসতে পারে। তার মানে এইখানে এই যে এই টাইপের যে স্পেশাল অ্যাডভার্ব গুলো আছে, এদের পজিশনটা হতে পারে এরকম, যে অক্সিলারি ভার্ব প্লাস শূন্যস্থান প্লাস মেইন ভার্ব। ধরো তুমি যদি এই প্যাটার্নটা পাও পরীক্ষার মধ্যে, এই প্যাটার্নটা পাও যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এটার মাঝখানে শূন্যস্থান, তাহলে 100% এখানে এই জাতীয় যে অ্যাডভার্ব গুলো দেখতে পাচ্ছ তারা বসবে। অথবা ধরো অক্সিলারি ভার্বটা নাই, এই যে এই অংশটা নাই, জাস্ট মেইন ভার্ব আছে আর মেইন ভার্বের আগে শূন্যস্থান আছে, এই যে মেইন ভার্ব এবং মেইন ভার্বের আগে কি শূন্যস্থান, তাহলে শূন্যস্থানের মধ্যে আমরা কাকে বসাবো, এই স্পেশাল অ্যাডভার্ব গুলোকে বসাবো। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এখন তোমরা
দুটো প্রশ্নের দিকে একটু খেয়াল করো, আমরা এখানে দুটো প্রশ্নের দিকে তাকাই। এই যে দ্য ট্রেন, অংশটা কেটে দিই, এটা তো লাগবে না। আচ্ছা, এই প্রশ্নটা একটু পরে দেখি কি লেখা আছে। দেখো লেখা আছে দ্য ট্রেন ড্যাশ ফ্রম প্যারিস, এটা বানানটা ভুল হইছে, ফ্রম প্যারিস, দ্য ট্রেন ড্যাশ ফ্রম প্যারিস। আচ্ছা বলো দেখি এখানের মধ্যে অ্যান্সার কোনটা এবং কেন। একই সাথে আমাকে বলবা যে এই প্রশ্নটা, এটা বিসিএস এর একটা কোয়েশ্চেন, এটার অ্যান্সার কোনটা এবং কেন। তাহলে আমি এখানে দুটো প্রশ্ন তোমাদের কাছে থ্রো করছি, কোনটার অ্যান্সার কি এবং কেন, খুব দ্রুত আমাকে একটু জানো। এক কাপ চা দিও। আচ্ছা চাটা প্লিজ। আচ্ছা দেখো এখানের মধ্যে লেখা আছে যে তোমার 3 নম্বরে বলছে কত। আচ্ছা প্রথমটা বি পরেরটা ডি, প্রথমটা বি পরেরটা ডি। আচ্ছা ভেরি গুড, এটা তোমরা বুঝে গেছো। তাহলে আশা করি স্পেশাল অ্যাডভার্বের পজিশনটা তোমরা বুঝতে পারছো, যে দুটো পজিশন। যেমন এই প্রশ্নের মধ্যে পজিশনটা খেয়াল করো, এই যে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যারাইভ হচ্ছে মেইন ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব দুটার মাঝখানে বসছে কিন্তু স্পেশাল অ্যাডভার্ব অলরেডি, খেয়াল করছো। আর একইভাবে এই প্রশ্নে খেয়াল করো, রিমেম্বার, এখানে রিমেম্বারটা নিজেই কিন্তু তোমার একটা মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তাহলে মেইন ভার্বের ঠিক আগে এই জায়গাটার মধ্যে আমি স্পেশাল অ্যাডভার্বটাকে বসাবো, তাই না? তাহলে এখন ঝামেলা হয়ে গেছে কি জানো, যে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা স্পেশাল অ্যাডভার্ব আছে, হার্ডলি আছে, ইউজুয়ালি আছে, অলওয়েজ আছে। এখন আমি কোনটা নেব? আই হার্ডলি রিমেম্বার দ্য হলিডেজ আই স্পেন্ট ইন ইউর হোম শি সেড, নাকি আই ইউজুয়ালি, নাকি আই অলওয়েজ, কোনটা হবে? আমার কাছে তো মনে হচ্ছে যে তিনটাই হবে। আচ্ছা এখানে একজন বলেছে সি, একজন বলেছে বি, একজন বলেছে ডি, বি সি ডি, আবার আরেকজন বলতেছে বি আর ডি মনে হচ্ছে, মানে তার কাছে দুইটা ভালো লাগছে। আচ্ছা তো যাই হোক, এখন আসলে অ্যান্সার আমরা নেব কোনটা, তাই না? একটা তথ্য মাথায় রাখবা, যখন তোমার কাছে একাধিক অপশন সঠিক মনে হবে, একাধিক অপশন যখন সঠিক মনে হবে, যখন তোমার কাছে একাধিক অপশন সঠিক মনে হবে, তখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিনিংটা চিন্তা করতে হবে, যে কোন অপশনটা নিলে পরে মিনিংটা ম্যাচ করে। মানে সেন্টেন্সের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা বলে একটা বিষয় আছে না, যে কোনটা নিলে পরে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, মানে যোগ্যতা, এই তিনটা কোনটা নিলে পরে মেলে। যেমন আমি যদি এখানের মধ্যে অপশন নাম্বার ডি নেই, এই যে 4 নম্বর অপশনটা যদি আমি নেই, তাহলে কিন্তু তোমার আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা সবই মেলে। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে এরকম যে তোমার বাড়িতে কাটানো দিনগুলো আমার প্রায়ই মনে পড়ে বা সবসময় মনে পড়ে। তোমার বাড়িতে কাটানো দিনগুলি আমার প্রায়ই মনে পড়ে বা সবসময় মনে পড়ে, সে বলেছিল। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি হলিডে, তুমি একটা জায়গায় হলিডে পালন করে আসছো, তুমি কি সেটা সহজেই ভুলে যাবা? ধরো তুমি সেন্ট মার্টিন গেছো, সেন্ট মার্টিন তুমি কেন যাবা? ডেফিনেটলি হলিডে পালন করার জন্য যাবা, তাহলে সেটা তো তুমি কখনো ভুলবা না, তাই না? তার মানে কোনো একটা জায়গায় তুমি যদি হলিডে পালন করতে যাও, এটা কিন্তু আমি যদি পাগল না হই তাইলে আমি ভুলে তাহলে মানে যদি আমি পাগল হই তাহলে আমি ভুলে যাব, আর পাগল না হলে এটা আমার অবশ্যই মনে থাকবে। তাহলে এই সেন্সে আমরা এখান থেকে বলতে পারি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অলওয়েজ। ঠিক আছে, আমার সবসময় মনে পড়ে। আর ইউজুয়ালি মানে কি জানো? ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর, মানে কদাচিৎ, মানে সচরাচর মানে ইউজুয়ালি যা, হার্ডলিও কিন্তু তাই, মানে দুটো কিন্তু কাছাকাছি বোঝায়। হার্ডলি মানে হচ্ছে ধরো একেবারেই মনে পড়ে না, আর ইউজুয়ালি মানে হচ্ছে হঠাৎ হঠাৎ মনে পড়ে। বিষয়টা কেমন না? তো এটাও কিন্তু তোমার যোগ্যতা মেলে না। যোগ্যতা মেলে অপশন নাম্বার ডিটা যদি নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যোগ্যতা মেলে। তো এই টাইপের প্রশ্নই মূলত হচ্ছে আপনারা ফেস করবেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, বোঝা গেছে? সো অবশ্যই প্রিপেয়ার্ড হবেন। যদি মনে হয় যে একাধিক অপশন আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে, তখন অবশ্যই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা চিন্তা করে সঠিক উত্তরটা ডিসাইড করবেন। ঠিক আছে, আর এই জাতীয় প্রশ্ন তোমার হচ্ছে দেয়া আছে, প্রচুর পরিমাণে দেয়া আছে, শীটের মধ্যে দেয়া আছে, বিভিন্ন বইতে দেয়া আছে, একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া আমি তো তোমাদেরকে একটা সাজেশন দিব বলেছিলাম, একটা সাজেশন আমি তোমাদেরকে সরবরাহ করব, আশা করা যায় যে সেটাও তোমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের
আরেকটা ফর্মুলা। আচ্ছা, এবার অ্যাডভার্বের আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু দেখাই। দেখো, এটা দেখানোর পরে তো কম্পারিজনে চলে যাওয়া যাবে। আচ্ছা, এটা আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা, তোমরা সবাই একটু খেয়াল করবা। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমার জগন্নাথ ইউনিভার্সিটির একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাউ ফাস্ট দ্য বয় রানস, আর একটা হচ্ছে পিপল লাইক হিম লিটল। দেখতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? একজন বলতেছে আমাকে নাকি দেখা যাচ্ছে না, মানে আমারটা কি ব্ল্যাক আসতেছে? ছবি কি এখানে ব্ল্যাক আসতেছে? অবশ্যই না। ঠিক আছে তো? সবকিছু ঠিকঠাক? সাউন্ড, ভিডিও সবকিছু কি ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক। তাহলে হঠাৎ হঠাৎ কি হয় তোমাদের, বা যে 2-1 যে প্রশ্ন করো যে হঠাৎ হঠাৎ যে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা, বাচ্চারা একটু খেয়াল করো। আমি তোমাদেরকে এখন দুটো পয়েন্ট বলবো, একটু মন দিয়ে শুনবা। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? কে বলতে পারবা? আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? কে বলতে পারবা? একটু হাত তোলো দেখি। ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ কাকে বলে? কে বলতে পারবা? তো আমি এই পর্যায়ে দেখি যে কারা কারা হাত তুলেছে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই হাত তুলেছো। তো এর মধ্যে আমি গিয়াসউদ্দিন, তুমি কি শুনতে পাচ্ছ? রুহুল আমিন সুজন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার আমি। আচ্ছা, বলো দেখি তোমার ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? স্যার, যে ভার্বের পর স্যার অবজেক্ট থাকে না তাকে স্যার ইনট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে আমাদের এই সেন্টেন্সটা, এই যে এই সেন্টেন্সটা, এখানের মধ্যে এই যে রানস দেখতে পাচ্ছ, রানস, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা স্যার ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আর এই যে পরের প্রশ্নে যে লাইক দেখতে পাচ্ছ, লাইক, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা স্যার ট্রানজিটিভ, বিকজ ভেরি এখানে গুড, অবজেক্ট আছে হিম। রাইট। তো একটা তথ্য মনে রাখবা, ইনট্রানজিটিভ ভার্বের পরেই কিন্তু অ্যাডভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্বের পরেই অ্যাডভার্ব বসে। আর ট্রানজিটিভ ভার্বের পরে দেখবা যে একটা অবজেক্ট থাকে, তাই না? এই যে একটা অবজেক্ট, কোনটা? এই যে হিম। এই অবজেক্টের পরে হচ্ছে তোমার অ্যাডভার্বটা বসে। তাহলে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভের মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? যে ইনট্রানজিটিভের ঠিক পরেই আমরা অ্যাডভার্ব বসাই, আর ট্রানজিটিভের পরে প্রথমে অবজেক্ট বসাই, তারপরে আমরা অ্যাডভার্ব বসাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো যে এই যে তুমি ট্রানজিটিভ ভার্ব দেখতে পাচ্ছ, এটা পরে অবজেক্টও দেখতে পাচ্ছ, তাহলে অবজেক্টের পরে এই যে পজিশনটা, এটা কার জন্য বরাদ্দ? এটা স্যার অ্যাডভার্বের জন্য। যদিও আমরা জানি যে লিটল হচ্ছে মূলত একটা ডিটারমিনার, তাই না? জি স্যার, কিন্তু এখানে কি সে ডিটারমিনার হিসেবে বসতেছে নাকি অ্যাডভার্ব হিসেবে বসতেছে? অ্যাডভার্ব হিসেবে বসতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো বুঝতে পারছো। আর প্রথমে যে এই সেন্টেন্সটা, এখানের মধ্যে অবশ্য এই যে ফার্স্ট, হাউ ফাস্ট দ্য বয় রানস, এখানে ফার্স্ট কথাটা মূলত কাকে মডিফাই করতেছে বলো দেখি? রানস কে ভার্বকে যে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন একটা সেন্টেন্সে যদি একাধিক অ্যাডভার্ব থাকে, তাহলে একটা সিরিয়াল মেইনটেইন করে তাদেরকে সাজাই লিখবা, যেটাকে আমরা বলি হচ্ছে যে সিরিয়াল অফ অ্যাডভার্ব বা সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। একটা সেন্টেন্সে যদি অনেকগুলো অ্যাডভার্ব থাকে, তাহলে একটা সিরিয়াল বা একটা সিকোয়েন্স মেইনটেইন করে তাদেরকে সাজিয়ে লিখতে হয়, এই যে সিরিয়াল বা সিকোয়েন্স। আচ্ছা, এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে প্রথমে আমরা বসাবো হচ্ছে ম্যানার, তারপরে আমরা বসাবো হচ্ছে প্লেস, সবার শেষে আমরা বসাবো হচ্ছে টাইম। ম্যানার, প্লেস, টাইম। ম্যানার মানে হচ্ছে যেই অ্যাডভার্ব গুলা শেষে এলওআই আছে তারা হচ্ছে ম্যানার, এলওআই যুক্ত অ্যাডভার্ব, এরা হচ্ছে ম্যানার। প্লেস মানে হচ্ছে যে কোনো একটা স্থান, যে কোনো একটা স্থান। টাইম মানে হচ্ছে যে কোনো একটা সময়। তার মানে কোনো একটা সেন্টেন্সের ভার্বকে তুমি যদি কিভাবে দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি ম্যানার পাবা। কোথায় দ্বারা প্রশ্ন করলে প্লেস পাবা, কখন দ্বারা প্রশ্ন করলে টাইম পাবা। ম্যানার, প্লেস, টাইম। আর এই সকল অ্যাডভার্বকে কিন্তু বসাইতে হবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকলে অবজেক্টের পরে,
আর ইন্ট্রান্সিটিভ ভার্ব হলে ইন্ট্রান্সিটিভ ভার্বের ঠিক পরে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে একটা প্রশ্ন, আগে ফার্স্টে আমাকে একটু বলতে হবে যে এটা এই প্রশ্নের মধ্যে এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, আমাকে তোমরা একটু বলবা যে এখানে যে ভার্বটা তোমাদের চোখে পড়তেছে, ভার্ব এই যে সেন্ট, প্রত্যেকটা অপশনের মধ্যে দেখো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে সেন্ট, মানে পাঠানো। কি মনে হয় এটা কি তোমার ট্রানজিটিভ ভার্ব নাকি ইন্ট্রানজিটিভ ভার্ব? একটু কমেন্ট বক্সে জানাও দেখি। সেন্ট এটা কি ট্রানজিটিভ নাকি ইন্ট্রানজিটিভ? কোন একটা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে তুমি যদি উত্তর পাও তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে তুমি সেন্টকে প্রশ্ন করো যে রেসিডেন্টরা পাঠাইছিলেন, সেন্ট মানে পাঠিয়েছিলেন, কি পাঠিয়েছিলেন? ফুল পাঠিয়েছিলেন, তাই তো? ফুল পাঠিয়েছিলেন। তাহলে এই ফুলটা কত নম্বর অপশনের মধ্যে আছে? ভার্বের পরেই তো অবজেক্ট লাগবে, ভার্বের পরেই তো অবজেক্ট লাগবে, তাই না? তো ভার্বের পরে অবজেক্ট, এখানে একজন উত্তর দিয়ে দিছো অপশন নাম্বার এ। না বুঝে উত্তর বলো কেন? আমরা কি বলেছি একটু আগে যে একটা সেন্টেন্সে প্রথমে বেসিক স্ট্রাকচারটা আমাকে সাজাইতে হবে না? বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেই না আমরা বসাবো হচ্ছে অ্যাডভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমি অ্যাডভার্ব নিয়ে আসবো। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং, পুরোটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে সেন্ট, আর ভার্বের পরে অবজেক্ট হচ্ছে ফ্লাওয়ার্স, এই যে অপশন নাম্বার সি তে আছে দেখো ফ্লাওয়ার্স। আর তারপরেই দেখো যে অ্যাডভার্ব গুলোকে বসানো হয়েছে। অ্যাডভার্বের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে আসবে কোনটা? ম্যানার, এই যে ফেইথফুলি এটা হচ্ছে ম্যানার। তারপরে কোনটা আসবে? প্লেস, এই যে টু দ্য সিমেট্রি, টু দ্য সিমেট্রি এটা হচ্ছে তোমার একটা জায়গার নাম। তারপর হচ্ছে টাইম, এই যে ইচ উইক, এই ইচ উইক হচ্ছে তোমার সময়কে বোঝাচ্ছে, ম্যানার, প্লেস এবং টাইম। তাহলে আমরা একাধিক অ্যাডভার্ব পেয়েছি দেখে তাদেরকে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখেছি, বাট তাদেরকে আমরা বসিয়েছি কোথায়? যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে, এই যে অবজেক্টের পরে। তাহলে এই তথ্যটা অবশ্যই মাথায় রাখবা যে ট্রানজিটিভ ভার্ব যদি থাকে তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে প্রথমে অবজেক্ট বসবে, অবজেক্টের পরে আমরা অ্যাডভার্ব বসাবো। আর যদি ইন্ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট লাগবে না, সরাসরি আমরা অ্যাডভার্ব বসিয়ে দিতে পারবো। বিষয়টা বুঝতে পেরেছে? আচ্ছা ফাইন। নেক্সট, এখন অ্যাডভার্ব থেকে আর কয়েকটা তথ্য আমাদেরকে একটু জানতে হবে। এর মধ্যে একটা তথ্য তোমরা একটু খেয়াল করে দেখো কি লেখা আছে। ওয়ান্স, এটা একটু লিখে নিলে ভালো হয়। অবশ্য তোমাদের শীটের মধ্যে এটা থাকার কথা। ধরো ওয়ান্স, ওয়ান্স প্লাস নাউন, কমা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে? এই যে এই স্ট্রাকচারটা একটু মুখস্থ রাখবা, এই যে স্ট্রাকচার এটা একটু মুখস্থ রাখবা। ওয়ান্স প্লাস নাউন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে বাক্যের শুরুতে তুমি যদি দেখো ও নাউন অথবা নাউন ফ্রেজ, আর কি নাউন, নাউন অথবা নাউন ফ্রেজ। তো আমরা এই তথ্যটা যদি আমরা মাথায় রাখি, দেখো এই যে শূন্যস্থান, শূন্যস্থানের পরে দেখো একটা নাউন ফ্রেজ আছে, যে এ নভেলটি ইন আমেরিকান রিটেইলিং, দেখছো? আমেরিকান রিটেইলিং, এ নভেলটি ইন আমেরিকান রিটেইলিং, এটা হচ্ছে তোমার একটা নাউন ফ্রেজ। নাউনের সাথে যদি প্রিপজিশন যুক্ত থাকে তাহলে সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। সাবজেক্ট হচ্ছে তোমার এই যে এটা ফিক্সড প্রাইস, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে এই যে আর বাকি অংশ, এখানে তো অবজেক্ট নাই বরঞ্চ কি আছে? এক্সটেনশন আছে, তাই তো? তাহলে আমরা এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন পাইছি, তাহলে বাক্যের শুরুতে আমার কি লাগবে? নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের আগে কাকে লাগবে? ওয়ান্স। তাহলে শুধু ওয়ান্স লাগবে। অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার এ তে আজাইরা এখানের মধ্যে তোমার এই যে ভার্ব লাগাই দিছে, আমরা তো এখানের মধ্যে ভার্ব নিতে পারবো না। অপশন নাম্বার বি তেও ভার্ব আছে, অপশন নাম্বার সি তে আবার কানেক্টর আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি আমরা এতটুকু পর্যন্ত কনসেপ্ট বুঝতে পারছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কনসেপ্ট আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা তথ্য একটু জানাই রাখি, এই যে এই প্রশ্নটার মাধ্যমে মনে রাখবা, নো লঙ্গার এটা কখনো রূপ পরিবর্তন করবে না। মনে থাকবে, নো লঙ্গার
এটা একটা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন। আমি আবারও বলছি, নো লঙ্গার। নো লঙ্গার, মনে রাখবা এই যে নো লঙ্গার, এই যে নো লঙ্গার, এই নো লঙ্গার এটা কখনো রূপ পরিবর্তন করবে না, অর্থাৎ নো লঙ্গার এটা কখনো নেভার লঙ্গার হবে না। হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, নো লঙ্গার কখনো রূপ পরিবর্তন করবে না, অর্থাৎ নো লঙ্গার কখনো নেভার লঙ্গার হবে না, নো লঙ্গার কখনো ডাজ নট লঙ্গার, নো লঙ্গার কখনো নট লঙ্গার, মানে নো লঙ্গার রূপ পরিবর্তন করবে না, সহজ কথায় নো লঙ্গারই থাকবে। তাহলে এই সূত্র অনুযায়ী অপশন নাম্বার এ হবে না, বিকজ নট আছে। অপশন নাম্বার বি হবে না, নান আছে। অপশন নাম্বার সি হবে না, ডাজ নট আছে। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? এই যে অপশন নাম্বার 4। তার মানে নো লঙ্গারই থাকবে। নেক্সট, মনে রাখবা, লাস্ট আমি তোমাদেরকে এখন আরেকটা তথ্য একটু জানাই রাখি। আরেকটা তথ্য হচ্ছে এই যে অ্যাজ এ হোল দেখতে পাচ্ছ, অ্যাজ এ হোল এবং হচ্ছে তোমার এই যে হোললি, অ্যাজ এ হোল এবং হোললি, ঠিক আছে? অ্যাজ এ হোল এবং হোললি, আচ্ছা তাহলে তোমরা একটু সবাই একটু খেয়াল করে দেখো যে অ্যাজ এ হোল এবং হোললি এই দুটোই কিন্তু তোমার অ্যাডভার্ব, মানে অ্যাজ এ হোল এটাও একটা অ্যাডভার্ব, আবার হোললি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, দুটোই কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এদের প্লেসমেন্টটা আলাদা, পজিশনটা আলাদা। শূন্যস্থানটা যদি শুরুতে থাকে তাহলে আমরা অ্যাজ এ হোল বলবো, আর শূন্যস্থানটা যদি মাঝে বা শেষে থাকে তাহলে আমরা হোললি বলবো। তাহলে আমরা এখান থেকে একটা তথ্য অবশ্যই মাথার মধ্যে গেঁথে রাখবো। আমি আবারও বলছি, তথ্যটা হচ্ছে শূন্যস্থানটা যদি শুরুতে থাকে, মানে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি বলবো? অ্যাজ এ হোল। আর বাক্যের মাঝে বা শেষে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি বলবো? হোললি। মনে থাকবে, শুরুতে শূন্যস্থান থাকলে অ্যাজ এ হোল, মাঝে বা শেষে শূন্যস্থান থাকলে হোললি। দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অ্যাডভার্ব রিলেটেড ডিসকাশন। তাহলে আশা করা যায় যে অ্যাডভার্ব প্রশ্ন আসার মতো যে কনসেপ্টগুলো রয়েছে আমি সবগুলো কনসেপ্টই তোমাদের সাথে আলোচনা করেছি। এর বাইরে অতিরিক্ত আরো বেশ কিছু তথ্য আমি লেকচার শিটে দিয়েছি, যেগুলো আমি আলোচনা করি নাই, কারণ লেকচার শিটে যেহেতু আছে আলোচনা কেন করব। তবে আমি চাইবো যে লেকচার শিটে যে প্রশ্নগুলো রয়েছে, মানে প্রত্যেকটা রুলের সাথে সাথে বা রুলের পরে যখনই তুমি প্রশ্ন দেখবা এই প্রশ্নগুলো একটু সলভ করে ফেলবা, ঠিক আছে? সবসময় বেশি গুরুত্ব দিবা হচ্ছে কোয়েশ্চেন্স এর উপরে, রুলস এর উপর গুরুত্ব দেওয়ার কিছু নাই। আচ্ছা, হোললি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, অ্যাজ এ হোল মানেও সম্পূর্ণভাবে, দুটার বাংলা মিনিং সেম কিন্তু পজিশনটা আলাদা, কম্পারিজন। আচ্ছা, এখন আমরা সবাই একটু খেয়াল করব কম্পারিজন। সুরাইয়া ইয়াসমিন, শীট 98.8%, 98% বা 99%ই তোমার শীট পেয়েছে, হাতে গোনা কয়েকজন ছাড়া, যার মধ্যে হয়তো তুমি পড়ে গেছো। আচ্ছা, আমরা এখন এখানের মধ্যে একটু খেয়াল করব যে কম্পারিজন থেকে আমরা তুলনা, কম্পারিজন মানে হচ্ছে তুলনা। তো এই ক্ষেত্রে একটা তথ্য তোমরা একটু মনে রাখবা, এই যে আপ, তুলনা তো তোমার বেশ কয়েকটা ক্যাটাগরিতে হতে পারে, তাই না? তুলনা কয়েকটা ক্যাটাগরিতে হতে পারে। যেমন তুলনা কি কি হতে পারে? যেমন তুলনা হতে পারে পজিটিভ কম্পারিজন হতে পারে, কম্পারেটিভ কম্পারিজন হতে পারে, সুপারলেটিভ কম্পারিজন হতে পারে, তাই না? কম্পারিজন তোমার অনেক প্রকার হতে পারে। তো আমরা জানি যে গুড, বেটার, বেস্ট এটা তো আমরা সবাই পারি, কিন্তু আমরা স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট এটাও আমরা সবাই পারি। কিন্তু যেগুলো পারি না, অর্থাৎ যেগুলো একটু তোমার অদ্ভুত টাইপের, মানে যেগুলো ইররেগুলার ফর্ম কম্পারিজনের, সেগুলো একটু মুখস্থ করে ফেলবা। এর মধ্যে এই আপ হচ্ছে একটা, আপ, আপার, আপমোস্ট, আপারমোস্ট, ইন, ইনার, ইনমোস্ট, ইনারমোস্ট, ঠিক আছে? এই টাইপের যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী আছে এগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? যেমন এখানে আপ, আপের এখানে সুপারলেটিভ ফর্মটা হতে পারে এই যে আপারমোস্ট। তারপর হচ্ছে তোমার ইল, আমরা জানি যে ইল এর কম্পারেটিভ ফর্মটা হচ্ছে ওর্স, এটা অপশন নাম্বার বি তে আছে, ওর্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে তোমার সেকেন্ড যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইকুয়াল কম্পারিজন। ইকুয়াল কম্পারিজন, ইকুয়াল কম্পারিজন মানে হচ্ছে তোমার এই যে অ্যাজ এ সো এস, অ্যাজ এ সো এস, ঠিক আছে? এই যে অ্যাজ এ সো এস, খেয়াল করছো? অ্যাজ এ সো এস। তো একটা তথ্য একটু মাথায় রাখবা যে অ্যাজ এস মানে হচ্ছে আমিও ভালো তুমিও ভালো, আর সোয়েস মানে হচ্ছে যে আমি তোমার মতো ভালো না বা তুমি আমার মতো ভালো না।
অর্থাৎ মূলত সহজ কথায় দুজন ব্যক্তিকে সমান সমান করার জন্য আমরা যেই টার্মটা ইউজ করি সেটাই হচ্ছে এস অথবা সো এস। অর্থাৎ আমি যদি বলি যে করিম সেলিমের মতোই লম্বা, করিম সেলিমের মতোই লম্বা, তো সেক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি যে করিম ইজ এস টল এস সেলিম। আর আমি যদি বলি যে করিম সেলিমের মতো লম্বা না, তাহলে আমরা বলতে পারি এভাবে যে করিম ইজ নট সো টল এস সেলিম। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে একটা বাক্য যদি হা বোধক হয়, হা বোধক বাক্যের মধ্যে আমরা সাধারণত এস বসাই। আর বাক্য যদি তোমার না বোধক হয়, নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ বাক্যের মধ্যে সাধারণত আমরা সো এস বসাই। যেমন এখানে 2 নম্বর বাক্যটা নেগেটিভ ছিল দেখে আমরা এখানে সো এস বলেছি, আর প্রথম বাক্যটা হা বোধক ছিল দেখে আমরা এখানে এস বলেছি। তবে মজার বিষয় হচ্ছে যে এস কিন্তু তোমার না বোধক বাক্যেও বসে, অর্থাৎ আমি চাইলে এটা এস দিয়েও করতে পারি। আমি এভাবেও লিখতে পারি যে করিম ইজ নট এস টল এস সেলিম। এভাবে কিন্তু চাইলে বাক্যটা লেখা সম্ভব। বুঝতে পারছো বিষয়টা? তো এই সেন্সে আমরা 1 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে নো অ্যানিমেল ইজ সো বিগ ড্যাশ দ্য ব্লু হোয়েল, সঠিক উত্তরটা বলো দেখি, অ্যান্সার কোনটা হতে পারে? সঠিক অ্যান্সার কোনটা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 100% এস, 100% এস, মানে এই ক্ষেত্রে কোনো বিরোধ নাই। সঠিক উত্তর হচ্ছে এস। ভেরি গুড। আচ্ছা, নো অ্যানিমেল, কারণ বাক্যটা যেহেতু নেগেটিভ, আর নেগেটিভ বাক্য দেখে দেখো এখানে সো ইউজ করা হয়েছে, খেয়াল করছো? নেগেটিভ বাক্য দেখেই এখানে সো ইউজ করা হয়েছে, এই যে সো, নেগেটিভ বাক্য, এই কারণে আমরা এখানে সো ইউজ করেছি। আচ্ছা, আর সো এর সাথে তো ডেফিনেটলি এসই হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা তাহলে আশা করা যায় যে তোমার এই প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন তোমরা নিজে নিজে একটু সলভ করো দেখি। 2, এই যে এই দুটো প্রশ্ন একটু সলভ করো, 2 এবং 3। কি ব্যাপার, এটা নাম্বার ভ্যালু? আচ্ছা, 2 এবং 3 নম্বর কোয়েশ্চেন দেখা যাক এখানে কে কি উত্তর দিয়েছে। ভূমিকা লিখেছে 2 এর এ, এস হার্ডেস্ট, হ্যাঁ উত্তর হয়েছে। আর 3 এর অ্যান্সার কত? ম্যারিজ জব ইজ এস হার্ডেস্ট দেন বিলিস, হ্যাঁ ঠিক আছে। আর 2 নম্বরের উত্তর অপশন নাম্বার সি হবে না, এটা হবে না, তার কারণ এই বাক্যটা তো আর নেগেটিভ বাক্য না। নেগেটিভ বাক্য হলে আমরা সো বলতাম, যেহেতু বাক্যটা হা বোধক, এই কারণে অপশন নাম্বার এ বলতে হবে। 3 নম্বরটা খুব সহজ বিষয়, যে বাক্যটা কিন্তু নেগেটিভ না, বাক্যটা কিন্তু হা বোধক। খেয়াল করছো, এই বাক্যটা কিন্তু হা বোধক বাক্য। আর হা বোধক বাক্যের মধ্যে আমরা সো এস ইউজ করব না, এই যে এটা নেওয়া যাবে না। হা বোধক বাক্যের মধ্যে আমাদেরকে এস এস নিতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, মানে দুটো প্রশ্নের অ্যান্সারই হচ্ছে এ। আচ্ছা, নেক্সট কনসেপ্ট মনে রাখবা যে প্রেফার, তুমি প্রেফার অথবা প্রেফারেবল, তুমি যেটাই বলো না কেন, এটার সাথে যখন আমি কম্পেয়ার করি, প্রেফার দ্বারা যখন তুমি কম্পেয়ার করবা, এটার পরে দেন ইউজ না করে টু ইউজ করতে হয়। প্রেফার দিয়ে যখন তুলনা করা হয় তখন দেন ইউজ না করে টু ইউজ করতে হয়। যেমন আমি কোকা কোলার চাইতে পেপসি পছন্দ করি, আই প্রেফার পেপসি টু কোকা কোলা, আমি কিন্তু দেন বলতে পারবো না, ঠিক আছে?
তো ঠিক একইভাবে এই যে এখানে মধ্যে দেখো যে রহিম প্রেফার্ড রিডিং টু রাইটিং, এই যে অপশন নাম্বার এতে আছে। দেন হবে না, বাট হবে না, বাকি অপশনগুলোর মধ্যে দেখো বাট আছে, দেন আছে, হাবিজাবি কি কি সব লাগাই দিছে। একইভাবে 5 নম্বর কোয়েশ্চেন, ওই যে অপমানের চাইতে মৃত্যু শ্রেয়, তার মানে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, এই যে অপশন নাম্বার ডি তে আছে দেখো, যে প্রেফার বা প্রেফারেবল যেটাই বলো না কেন এটার সাথে টু বলবা, এটার সাথে দেন বলা যাবে না। প্রেফার কিংবা প্রেফারেবলের সাথে কখনোই দেন হবে না, টু হবে। আমি আবারও বলছি যে প্রেফার অথবা প্রেফারেবল তুমি যেটাই বলো না কেন, যে প্রেফার বলো বা প্রেফারেবল বলো, যেটাই বলো না কেন এটার সাথে দেন হবে না, টু হবে। তো আমি বিষয়টা যদি একটু লিখে দেখাই, এই যে প্রেফার অথবা প্রেফারেবল তুমি যেটাই বলো না কেন এটার পরে তুমি টু বলবা, ঠিক আছে? এখন বুঝছো যে প্রেফার কিংবা প্রেফারেবল এই দুটো শব্দ দ্বারা যদি তুলনা করা হয় তাহলে এটার পরে দেন হবে না, টু হবে। একটা সিম্পল বিষয়, এটা না বুঝে তো কোনো কারণ নেই, ঠিক আছে? একদম সিম্পল বিষয় যে প্রেফার থাকলে টু হবে, প্রেফারেবল থাকলে টু হবে। তো এটা অপশন নাম্বার এই যে এতে আছে, আর 5-এর অপশন নাম্বার এই যে ডি তে আছে, যে ডেথ ইজ এই যে প্রেফারেবল দেখতে পাচ্ছ, প্রেফারেবলের পরে এই যে টু আছে। বাকি কোনো অপশনে দেখো যে প্রেফারেবলের পরে কিন্তু টু নাই, ঠিক আছে? কোনো অপশনে কিন্তু টু নাই, সব অপশনে দেন লাগাই দিছে, সব অপশনে দেন লাগাই দিছে, একমাত্র অপশন নাম্বার ডি তে টু আছে। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সট কনসেপ্ট, কম্পারিজনের নেক্সট কনসেপ্ট ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভের বিষয়ে আশা করি তোমরা বেশ আগে থেকেই ধারণা নিয়ে এসেছো। ডাবল কম্পারেটিভ মানে হচ্ছে এই যে দি প্লাস কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কমা দি প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে তোমার ডাবল কম্পারেটিভের সূত্র। অর্থাৎ ওই যে আমরা বলি না যে যতই পড়িবে ততই শিখিবে, যতই পড়িবে ততই শিখিবে, ওই যে যত তত, এই যত তত অর্থে তোমরা যে টার্মটা ইউজ করবা সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ। আর এই জাতীয় ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা এভাবে ইউজ করবো যে দি প্লাস কম্পারেটিভ, আবার কমার পরেও কিন্তু দি প্লাস কম্পারেটিভ। তো এটা খুবই সহজ, এটা আশা করি সবাই বোঝে এবং পারে। যেমন 6 নম্বরে দেখো, 6 নম্বরের এই যে দি গ্রেটার, খেয়াল করছো? দি গ্রেটার দ্য ডিমান্ড, তাহলে কমার পরে শূন্য স্থানেও তো তোমার হচ্ছে দি প্লাস কম্পারেটিভ হবে। অপশন নাম্বার এ তে দেখো দি হায়ার, খেয়াল করছো? দি প্লাস কম্পারেটিভ। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই যে দি প্লাস কম্পারেটিভ, এটা যদি আমরা পাই তাহলে অবশ্যই অপশন থেকেও দি প্লাস কম্পারেটিভ বাছাই করতে হবে। তো ঠিক একই রকম একটা প্রশ্ন 7 নাম্বার, বলো দেখি অ্যান্সার কোনটা হতে পারে? The higher is the content of carbon dioxide in the air dash, বলে অ্যান্সার কোনটা? ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। কারণ আমরা দেখতে পাচ্ছি দি হায়ার, সবাই একটু খেয়াল করো এখানে কি লেখা আছে, দি হায়ার, খেয়াল করছো? এই যে দি হায়ার মানে দি প্লাস কম্পারেটিভ, তাহলে অবশ্যই কমার পরে এই শূন্য স্থানের মধ্যে আমাকে দি প্লাস কম্পারেটিভ বলতে হবে। এই যে অপশন নাম্বার ডি তেই কেবল দি প্লাস কম্পারেটিভ আছে, দি মোর। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ডাবল কম্পারেটিভের কনসেপ্টটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই সবাই। আচ্ছা, এবার চলে যাব হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট, অফ দ্য টু এর ব্যবহার। অফ দ্য টু এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম, এখান থেকেও প্রশ্ন আসে। অফ দ্য টু, এই যে অফ দ্য টু, এই অফ দ্য টু এটা এমন একটা কম্পারেটিভ এক্সপ্রেশন। এই অফ দ্য টু এই তিনটা শব্দ যদি বাক্যের কোনো একটা অংশে থাকে তাহলে অবশ্যই দি প্লাস কম্পারেটিভ এই টার্মটা ইউজ করবা। দি প্লাস কম্পারেটিভ, অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসাইতে হবে। যেমন দেখো এই যে আমাদের এখান থেকে এই প্রশ্নটা 7 গেছে, তাহলে এটার ভ্যালু সেট করতে হবে কত? 8। আচ্ছা, 8 এবং 9 নম্বর প্রশ্নটার দিকে সবাই একটু তাকাও, দেখো দেখি এটা তোমরা নিজেরা পারো কিনা। 8 এবং 9 দেখো, এখানের মধ্যে তোমার লেখা আছে রাসেল ইজ দ্য স্মলার ড্যাশ দ্য টু বয়েজ। এই যে ড্যাশ দ্য টু বয়েজ, যেহেতু এখানের মধ্যে দা টু আছে তাহলে জাস্ট আমাদের এখানে একটা অফ লাগবে। এই যে অপশন নাম্বার এতে অফ আছে, তো আমরা জানি যে অফ দ্য টু থাকলে দি প্লাস কম্পারেটিভ হয়। এই যে দিও আছে, আবার দেখো কম্পারেটিভও আছে, দি স্মলার। আচ্ছা, এখন 9 নম্বর প্রশ্নটা নিজেরা সলভ করো। অপশন নাম্বার কোনটা হবে 9 নম্বরের? অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট, অ্যান্সার কোনটা? আচ্ছা, ভেরি গুড। এখন আমাকে একটু বলবা যে 9 নম্বর প্রশ্নের উত্তরটা কি সঠিক নাকি উত্তরটা ত্রুটিপূর্ণ? উত্তরটা সঠিক নাকি ডিফেক্টিভ?
আমাদের নিয়মের সাথে উত্তরটা কি মিলতেছে নাকি উত্তরটা ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ? উত্তরটা কিন্তু 100% ত্রুটিপূর্ণ, 100% ডিফেক্টিভ। বোঝা গেছে বিষয়টা? 100% ডিফেক্টিভ। আবার এটা ঢাকা ইউনিভার্সিটির কিন্তু বি ইউনিটের মধ্যে আসছে, ইসলামিক ইউনিভার্সিটির মধ্যেও আসছে। তো মনে রাখবা, সিচুয়েশন যদি এরকম হয়, তো এখন কোনো অপশনে তুমি ডি পাচ্ছ না, কিন্তু কম্পারেটিভ তো হবেই। আমরা জানি যে অফ দ্য টু যদি থাকে তাহলে ডি প্লাস কম্পারেটিভ হয়। এখন দেখা যাচ্ছে যে তুমি ডিটা পাচ্ছ না। যদি ডিটা তোমার অপশনের মধ্যে না থাকে, যে ডি এটা তোমার নাই, তো সেই ক্ষেত্রে আমরা শুধু কম্পারেটিভটাকে বেছে নিব। তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার এই হচ্ছে। ঠিক আছে? যদি কোনো অপশনে ডি মোর থাকতো তাহলে অ্যান্সারটা কিন্তু ডি মোরই হইতো। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার মাল্টিপল কম্পারেটিভস। মাল্টিপল কম্পারেটিভস মানে হচ্ছে এই যে মাল্টিপল কম্পারেটিভ। এই মাল্টিপল কম্পারেটিভ বলতে মূলত আমরা কি বুঝি? মনে রাখবা, মাল্টিপল যে নাম্বারগুলো আছে না, মাল্টিপল নাম্বার বলতে আমরা কাদেরকে বুঝি বলো দেখি? এই যে টোয়াইস, তারপর হচ্ছে থ্রাইস, তাই না? 4 টাইমস, 5 টাইমস, তাই না? অর্থাৎ গুণবাচক যে সংখ্যাগুলা, এদেরকে কিন্তু আমরা মূলত বলি হচ্ছে মাল্টিপল নাম্বার। গুণবাচক সংখ্যাগুলোকেই আমরা কি বলি? মাল্টিপল নাম্বার। তো মাল্টিপল নাম্বারগুলো যদি থাকে তাহলে এদের পরে আমাদেরকে কি বলতে হবে? অ্যাজেস। এই যে অ্যাজেস, মাল্টিপল নাম্বার থাকা মানেই হচ্ছে এদের পরে আমরা বসাবো হচ্ছে অ্যাজেস। তো অ্যাজেস এর মাঝখানে তুমি মেনি অথবা মাছ বসাইতে পারো, মেনি অথবা মাছ। অ্যাজেস এর মাঝখানে তুমি মেনি অথবা মাছ বসাইতে পারো। তো সেটা ডিপেন্ড করবে যে তুমি আসলে কাউন্টেবল নিয়ে কথা বলছো না আনকাউন্টেবল নিয়ে কথা বলছো। কাউন্টেবল নিয়ে কথা বললে মাছ বসাবা, আনকাউন্টেবল নিয়ে কথা বললে মেনি বসাবা। তো এখন তোমরা আমাকে একটু বলবা যে এই যে আমাদের এই প্রশ্নটা 10 নম্বর কোয়েশ্চেনটা, সবাই একটু 10 নম্বর কোয়েশ্চেনের দিকে একটু তাকাও। দেখো লেখা আছে স্টেইং ইন এ হোটেল কস্ট ড্যাশ রেন্টিং রুম ইন এ ডরমিটরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাল্টিপল নাম্বার আছে, এই যে টোয়াইস। খেয়াল করছো? টোয়াইস, এই যে টোয়াইস, এই টোয়াইসটাই কিন্তু এখানের মধ্যে মিলে গেছে। তো আমরা জানি যে মাল্টিপল নাম্বার যদি থাকে তাহলে আমাদেরকে কিন্তু অ্যাজেস বসাইতে হয়। মাল্টিপল নাম্বারের পরে অ্যাজেস হয়, মোর দেন হবে না, সুপারলেটিভও হবে না, কম্পারেটিভও হবে না। মাল্টিপলের পরে হবে পজিটিভ কম্পারিজন মানে অ্যাজেস। তাহলে বের করো কত নম্বর অপশনে অ্যাজেস আছে, কত নম্বর অপশনের মধ্যে অ্যাজেস আছে ওটা খুঁজে বের করো। ভেরি গুড, অপশন নাম্বার এ তে নাই, অপশন নাম্বার বি তে আছে। এই যে অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার ডি তে নাই। এখানে তো মাল্টিপল নাম্বারই তো নাই। অপশন নাম্বার ডি তে দেখো মাল্টিপল নাম্বারই নাই। অপশন নাম্বার ই তেও মাল্টিপল নাম্বার আছে কিন্তু অ্যাজেস নাই। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে? অপশন নাম্বার বি। আচ্ছা, এখানের মধ্যে স্বর্ণা, তুমি বোধহয় অপশন নাম্বার ডিটা খেয়াল করো নাই। অপশন নাম্বার ডি তে খেয়াল করে দেখো যে এখানের মধ্যে কি আছে। এখানের মধ্যে দেখো কি আছে, দেখছো? এখানের মধ্যে কোনো মাল্টিপল নাম্বারই নাই। আর অপশন নাম্বার সি এর মধ্যে দেখো এই যে মাল্টিপল নাম্বারটা চলে গেছে পরে। আমরা তো জানি যে মাল্টিপল নাম্বারের পরেই হবে অ্যাজেস, মাল্টিপল নাম্বারের আগে তো আর অ্যাজেস যাবে না। বুঝতে পারছো? আগে তো আর অ্যাজেস যাবে না, এটার পরে যাবে অ্যাজেস। তো সেটা অপশন নাম্বার বি তে আছে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই জাতীয় এক্সপ্রেশন দ্বারা আসলে মূলত কত গুণ এই অর্থটা প্রকাশ করে। ঠিক আছে? যেমন ধরো, আমার কাছে তোমার থেকে দ্বিগুণ বেশি জমি আছে, আমার গাড়ির সংখ্যা তোমার গাড়ির সংখ্যার 3 গুণ বেশি, আমার সম্পত্তি তোমার সম্পত্তির দ্বিগুণ বেশি। বুঝতে পারছো? এই দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এগুলোই হচ্ছে মাল্টিপল নাম্বার। আর এই মাল্টিপল নাম্বারগুলো যদি থাকে তাহলে এটার পরে অ্যাজেস বসাইতে হয়। আবার বলতেছি, মাল্টিপল নাম্বারের পরে অ্যাজেস বসাইতে হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট আর মাত্র একটা বাকি আছে, বাকিগুলো হচ্ছে সেমি ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেটা হচ্ছে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, এই যে 11 নাম্বার, যেটা নাম্বার ভ্যালুটা একটু সেট করে নিই। আচ্ছা, তো আমরা আচ্ছা, 11 নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মূলত হচ্ছে ইললজিক্যাল কম্পারেটিভস। ইললজিক্যাল, আচ্ছা, ইললজিক্যাল কম্পারেটিভস মানে হচ্ছে সমানে অসমানে যদি তুলনা হয়। যেমন ধরো আমি যদি এভাবে বলি যে দ্য ক্লাইমেট অফ ঢাকা, এটাকে একটু উপরের দিকে নিয়ে যেতে হবে, ঢাকা ইজ বেটার দেন বরিশাল। আচ্ছা,
তোমরা সবাই একটু খেয়াল করো, ধরো আমি কি লিখলাম, আমি লিখলাম দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দেন বরিশাল। এখন এটা হয় কিনা, দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দেন বরিশাল। আমরা জানি যে প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। তার মানে এই সেন্টেন্সটার মধ্যে প্রিপোজিশন হচ্ছে অফ, আর অফ এর আগে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্লাইমেট, এটা হচ্ছে তোমার রিয়েল সাবজেক্ট। দ্য ক্লাইমেটের সাথে তুমি বেটার দেন দ্বারা তুলনা করতেছো, এই যে বেটার দেন দ্বারা তুলনা করতেছো, আর তুলনাটা তুমি কার করলা, তুলনাটা করতেছো হচ্ছে বরিশালের। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, বরিশাল এটা হচ্ছে একটা জেলার নাম, আর ক্লাইমেট এটা হচ্ছে মূলত আবহাওয়ার নাম, মানে আবহাওয়াকে বোঝাচ্ছে। তাহলে আবহাওয়া এবং একটা জেলা দুইটা কি সেম হইলো? অবশ্যই সেম না। ক্লাইমেট একটা ক্যাটাগরি, বরিশাল বা জেলা আরেকটা ক্যাটাগরি। তুমি বরিশালের সাথে ঢাকার কম্পেয়ার করতে পারো, ঢাকার সাথে সিলেটের কম্পেয়ার করতে পারো, কিন্তু বরিশাল বা ঢাকার সাথে সরাসরি ক্লাইমেটের কম্পেয়ার করতে পারবে না। তো আমার কম্পেয়ার করতে হবে ক্লাইমেটের সাথে ক্লাইমেটের, আমার কম্পেয়ার করতে হবে বরিশালের সাথে ঢাকার, তার মানে সমানে সমানে কম্পেয়ার করতে হবে। কিন্তু এখানে কম্পেয়ারটা সমানে অসমানে হয়ে গেছে, আর সমানে অসমানে যদি কম্পেয়ার হয়ে যায় তাহলে আমাকে এই যে বেটার দেন দেখতে পাচ্ছ, বেটার দেন, এটার পরে আমাকে বসাইতে হবে কি জানো, দ্যাট অফ, দ্যাট অফ, অথবা আমি এখানে বসাতে পারি দোজ অফ, এটা নাউনের উপর ডিপেন্ড করে, দ্যাট অফ অথবা দোজ অফ। এই দেখো এখানে আছে কি দ্যাট অফ, খেয়াল করছো? অথবা আমি কি বলতে পারি, দোজ অফ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটা হয়, এটা ডিপেন্ড করবে হচ্ছে এই সাবজেক্টের উপরে। ক্লাইমেট, ক্লাইমেট যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা অবশ্যই দ্যাট অফ নিব, আর যদি এটা ক্লাইমেটস মানে প্লুরাল হইতো তাহলে আমরা এই যে দোজ অফ নিতাম। তার মানে প্রথম নাউনটা সিঙ্গুলার হলে আমরা বলবো দ্যাট অফ, আর প্রথম নাউনটা প্লুরাল হলে আমরা বলবো দোজ অফ। তাহলে কখন দ্যাট অফ আর কখন দোজ অফ, আশা করি কনসেপ্টটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন তোমরা একটু স্ক্রিন থেকে খেয়াল করো যে স্ক্রিনের মধ্যে লেখা আছে যে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ড্যাশ। তো বলা হচ্ছে যে একজনের আঙ্গুলের ছাপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন। তো আমরা জানি যে এখানে প্রথম অংশে সাবজেক্টটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস মানে আঙ্গুলের ছাপ, আর অপশন নাম্বার এ তে কম্পেয়ারটা করতেছে কার সাথে, পারসন মানে ব্যক্তির সাথে। তাহলে আঙ্গুলের ছাপের সাথে আঙ্গুলের ছাপের কম্পেয়ার হবে, আঙ্গুলের ছাপের সাথে ব্যক্তির কম্পেয়ার কিন্তু হতে পারবে না। যেমন অপশন নাম্বার বি তে সরাসরি ব্যক্তির কম্পেয়ার করছে, দেখো যে ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন, খেয়াল করছো? তাহলে এখন আমি কোনটা নিব, যে আঙ্গুলের ছাপ ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন, নাকি ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন? আমরা কোনটা নিব, অপশন নাম্বার এ নিব নাকি অপশন নাম্বার বি নেব? কমেন্ট করো একটু। ভেরি গুড, আমরা সবাই এখানে আশা করি বুঝতে পেরেছি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তার কারণটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের কম্পেয়ার হবে, ফিঙ্গারপ্রিন্টের সাথে পার্সনের কম্পেয়ার হবে না। তো যে কারণে এই ইললজিক্যালটাকে যদি লজিক্যাল করতে হয় আমাদেরকে দ্যাট অফ অথবা দোজ অফ নিয়ে আসতে হবে। যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্টস এটা প্লুরাল ফর্মে আছে, সেই কারণে মূলত আমরা এখানে মধ্যে দ্যাট অফ না বলে দোজ অফ বলেছি। বুঝা গেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তো যাই হোক, আমরা ইললজিক্যাল কম্পারেটিভস কনসেপ্টটা আশা করি সবাই বুঝতে পেরেছি। হঠাৎ করে তোমার বন্ধ হয়ে গেছিল আর কি। আচ্ছা, আর দেখো এই যে এখানের মধ্যে এখন হচ্ছে আমাদের লাস্ট কিছু প্রশ্ন এখানের মধ্যে আছে, যেগুলো হচ্ছে খুবই সহজ কিছু প্রশ্ন। আমি তোমাদের একটু বলে রাখি। ফার্স্ট এটা আমি দেখাই রাখি যে 12-13 কোয়েশ্চেন নাম্বার 12 এবং 13। 12 নম্বরে আমাকে একটু বলতে হবে যে শূন্যস্থানটা কোথায়। এই পর্যায়ে আমি একজনকে একটু পার্টিসিপেট করার জন্য বলবো যে লামিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? আবু বকর সিদ্দিক জুনায়েদ, শুনতে পাচ্ছ? শুভ, আয়েশা, মেবি। আসসালামু আলাইকুম। আচ্ছা, শুনতে পাচ্ছ? জি স্যার। 12 নম্বর প্রশ্নের শূন্যস্থানটা কি তোমার একদম শেষে নাকি মাঝখানে? না স্যার, মাঝে আছে। 13 নম্বর প্রশ্নের শূন্যস্থানটা কি মাঝে নাকি একদম শেষে? একদম শেষে। শূন্যস্থান যদি মাঝখানে হয় তাহলে আমরা বলবো দা সেম এস।
সেম এস, জি স্যার। আর শূন্যস্থানটা যদি একদম শেষে হয় তাহলে আমরা বলবো দ্য সেম। জি বুঝতে স্যার। পেরেছো? একইভাবে এই যে জি এই স্যার। দুটো প্রশ্ন, এই যে নিচের দিকে দেখো, এখানে এই দুটো প্রশ্ন, বলো দেখি 3 নম্বরের শূন্যস্থানটা কোথায়? স্যার মাঝে। আর পরের প্রশ্ন, এখানে শূন্যস্থানটা কোথায়? শেষে। শেষে। মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা বলবো হচ্ছে তোমার এই যে লাইক, লাইক। ঠিক জি আছে? স্যার। আর একদম শেষে যদি জি শূন্যস্থান স্যার। থাকে তাহলে আমরা বলবো হচ্ছে অ্যালাইক। লাইক। ক্লিয়ার? লাইক। জি স্যার। আচ্ছা, আবার দেখো পরের দুটো, এই যে পরের এই যে 1 এবং 2 নম্বর কোশ্চেন, বলো তো এখানে শূন্যস্থানটা কোথায়? মাঝে। আর পরের প্রশ্নের শূন্যস্থানটা কোথায়? শেষে। মাঝখানে শূন্যস্থান থাকলে আমরা বলবো হচ্ছে সিমিলার টু, সিমিলার টু। আর একদম শেষে শূন্যস্থান থাকলে আমরা বলবো হচ্ছে শুধু সিমিলার। জি তাহলে স্যার। আমরা এই 6টা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা একটা রুল সম্পর্কে জানতে পারলাম। মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কাদেরকে কাদেরকে নিব? মাঝখানে The শূন্যস্থান same. থাকলে দ্য সেম অ্যাজ এটাকে নেওয়া যাবে, তারপর Like. লাইককে নেওয়া যাবে, সিমিলার টু, তাই না? জি স্যার। আর শেষে শূন্যস্থান থাকলে আমরা নিতে পারি হচ্ছে দ্য সেম, The same. তারপর হচ্ছে আমরা নিতে পারি হচ্ছে অ্যালাইক। Alike. আচ্ছা, আর এরপর আমরা নিতে পারি হচ্ছে সিমিলার, তাই তো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, এই যে 14 নম্বর কোয়েশ্চেন, মনে রাখবা এই যে ডিফারেন্টের সাথে কখনোই দেন হবে না, ডিফারেন্টের সাথে কখনোই দেন হয় না, ডিফারেন্টের সাথে সবসময় ফ্রম হয়। আবারও বলছি, ডিফারেন্টের সাথে কখনোই দেন হয় না, ডিফারেন্টের সাথে সবসময় ফ্রম হয়। তো অপশন নাম্বার সি তে দেখো, এই যে ডিফারেন্টের সাথে কিন্তু ফ্রম আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানের মধ্যে বেশ কয়েকটা কনসেপ্ট অলরেডি আলোচনা করে ফেলেছি, আর লাস্ট হচ্ছে তোমার এই যে এই দুটো প্রশ্ন আমরা এখন একটু দেখব। It is difficult to diagnose malaria because its first symptoms are similar to any viral fever. আচ্ছা, যখন তুমি কম্পেয়ার করলে তুমি শুধু এনি না বলে এনির সাথে এনি আদার এই টার্মটাও তোমাকে যোগ করতে হবে। আর তাছাড়াও এখানে কম্পেয়ারটা কার সাথে কার হচ্ছে, সেটা লজিক্যাল নাকি ইলজিক্যাল, সেই অনুযায়ী আমাকে দ্যাট অফ অথবা দোজ অফ নিয়ে আসতে হবে। তাহলে তোমরা, এটা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রশ্ন ছিল এবং একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, একটু বলো দেখি যে অ্যান্সার কোনটা হতে পারে। এরপরে আর জাস্ট দুটো প্রশ্ন আছে, তারপর হচ্ছে আজকে ক্লাসটা আমাদের শেষ। বি। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি জানো, যে এখানে কম্পেয়ার করতেছে হচ্ছে এভাবে, একটু মন দিয়ে শোনো, ব্যাখ্যাটা শোনো, যে ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু ডায়াগনোস মানে চিকিৎসা করা, ম্যালেরিয়া রোগের চিকিৎসা করা খুবই কঠিন, কারণ ম্যালেরিয়া রোগের যে প্রথম উপসর্গ সমূহ মানে ফার্স্ট সিমটমস, খেয়াল করছো? সিমটমস কি বলা হচ্ছে? সিমটমস, এটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। আর সিমিলার টু এনি ভাইরাল ফেভার মানে কিন্তু জ্বর। তাহলে তুমি এখানে কম্পেয়ারটা করতেছো সিমটমস মানে উপসর্গ সমূহ, এটার সাথে কম্পেয়ার করতেছো কার? ভাইরাল ফেভার মানে ভাইরাল জ্বরের সাথে জ্বরের কম্পেয়ার হবে, জ্বরের সাথে কিন্তু উপসর্গের কম্পেয়ার হবে না। মানে ডিজিজ বা রোগের সাথে রোগের কম্পেয়ার হবে, ম্যালেরিয়ার সাথে ডায়রিয়ার কম্পেয়ার হতে পারে, কিন্তু ম্যালেরিয়ার সাথে তো উপসর্গের কম্পেয়ার হতে পারে না। বুঝা গেছে বিষয়টা? তো যে কারণে আমরা বুঝতে পারতেছি এটা ইললজিক্যাল, আর ইললজিক্যালকে কারেক্ট করার জন্য আমাদেরকে দ্যাট অফ অথবা দোজ অফ নিয়ে আসতে হবে, তাই না? তো দ্যাট অফ অথবা দোজ অফ, তো আমরা জানি যে সিমটমস যেহেতু এখানে প্লুরাল, তাহলে অবশ্যই আমাদের দোজ অফ লাগবে। এই দোজ অফ অপশন নাম্বার দেখো কোথায় আছে, বি তে আছে, অপশন নাম্বার এই যে সি তে আছে, অপশন নাম্বার এই যে ই তে আছে, তিনটা অপশনের মধ্যে আছে, তাই না? আচ্ছা, এখন আমরা জানি যে দোজ অফ এর পরে যদি এনি থাকে তাহলে এনির সাথে অবশ্যই আদার কথাটাকে যোগ করতে হবে, এনি আদার, মানে শুধু এনি বলা যাবে না, এনি আদার বলতে হবে। কম্পেয়ার করার সময় শুধু এনি না বলে এনি আদার বলতে হয়, তাই তো? তো অপশন নাম্বার বি তে তাকায় দেখো, অপশন নাম্বার বি তে কিন্তু তোমার এনির পরে আদার নাই, যে কারণে এটা বাদ। অপশন নাম্বার সি তো এনির পরে আদার নাই, তার মানে এটাও বাদ। অপশন নাম্বার ই তে দেখো এনির পরে দেখো ওই যে আদার আছে, এনি আদার, তার মানে ডেফিনেটলি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ই। কোন লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? অর্থাৎ একদম বেসিক তথ্য থেকে প্রশ্নটা এসেছে, বাট প্রেজেন্টেশনটা ভিন্ন। একদম বেসিক তথ্য কিন্তু প্রেজেন্টেশনটা ভিন্ন, বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের বেসিক ঠিক থাকলে আমরা এটা সলভ করতে পারবো, তবে এই জাতীয় প্রশ্ন আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করার এক্সপিরিয়েন্স থাকতে হবে।
আর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আবার খুব বেশি আসে হচ্ছে তোমার বিইউপি ভর্তি পরীক্ষায়, বুঝতে পারছো? যে সামনে তোমার বিইউপি ভর্তি পরীক্ষা আসতেছে, ওখানে তোমরা পাবা। আচ্ছা, আর লাস্ট দুটো প্রশ্ন, এই প্রশ্নের মাধ্যমে তোমরা দেখো যে এই যে কোয়েশ্চেনটা, দ্য পেন ইজ ইনফেরিয়র, মনে রাখবা সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, মেজর, মাইনর এরা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। আর এ জাতীয় ল্যাটিন কম্পারেটিভের পরে অবশ্যই টু ইউজ করতে হয়, মানে এদের পরে কখনোই দেন হবে না। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এদের পরে টু হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা, এন্ড দ্য লাস্ট ওয়ান, এই যে 5 নম্বর কোয়েশ্চেন, বলো দেখি অ্যান্সার কোনটা হবে? হি ইজ ওল্ডার দেন, সঠিক উত্তর কোনটা? থ্যাংক ইউ ভেরি মাচ। মনে রাখবা কম্পেয়ার করার সময় দেন এর পরে কখনোই অবজেক্টিভ ফর্ম হবে না, দেন এর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম হবে, বুঝা গেছে? মানে সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হবে। তাহলে হি ইজ ওল্ডার দেন মি বলা যাবে না, তোমাকে বলতে হবে হি ইজ ওল্ডার দেন এই যে আই। বিষয়টা বুঝতে পেরেছো? হি ইজ ওল্ডার দেন আই। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। তাহলে আমরা আশা করা যায় যে আমরা এই যে আমাদের যে কনসেপ্টটা ছিল 3 নম্বর লেকচারের আন্ডারে আমরা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখান থেকে মূলত আমরা কনসেপ্টগুলো মোটামুটি ভাবে আলোচনা করতে পেরেছি। আচ্ছা, আর এখন হচ্ছে একজন প্রশ্ন করতেছে তোমার হচ্ছে ওই কোনটা জানো, ওয়ার্ড ট্রিক্স। আচ্ছা, ওয়ার্ড ট্রিক্স, ফাইন। ওয়ার্ড ট্রিক্সটা আমরা এখন কি করব? যাই হোক, আমরা একটু ওয়ার্ড ট্রিক্সটা একটু বের করি। কোথায় গেল ওয়ার্ড ট্রিক্স এর ফাইলটা? এটা তো জাস্ট হচ্ছে বুঝাই দিব তোমাদেরকে, এই তো কিভাবে করবা। এক্সকিউজ মি। দেখো, আমরা এখানের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই যে বেশ কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তো আমি তোমাকে জাস্ট একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবা। ধরো এখানের মধ্যে বেশ কয়েকটা ওয়ার্ড আছে, একটু মন দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? একটু মন দিয়ে খেয়াল করবা। আমি পড়ানোর মাঝখানে আজাইরা এখানে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট থ্রো করবা, ঠিক আছে? আগে একটু মন দিয়ে শোনো যে কি বলি। এক্সেস অফ এনিথিং ইজ সো ব্যাড, একটু মন দিয়ে আগে খেয়াল করবা যে আমি কি বলছি, তারপর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট থ্রো করবা। দেখো এখানের মধ্যে যেটা বলা হচ্ছে যে এখানে টোটাল আমরা বেশ কয়েকটা মানে 14টার মতো শব্দ দেখতে পাচ্ছি, যে অ্যাবডাক্ট, অ্যাবহর, অ্যাবলিশ, অ্যাবোমিনেবল, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবনর্মাল, অ্যাবডিকেট, তাই না? অনেকগুলো শব্দ এখানে আছে। তো এর মধ্যে আমরা যেটা মুখস্থ করি সেটা হয়তো আমরা পারি, আর যেটা মুখস্থ আমাদের মনে থাকে না সেটা আমরা ভুলে যাই। বিষয় তো এরকম, তাই না? কিন্তু তুমি যদি ওয়ার্ড ট্রিক্সটা ফলো করো তাহলে তুমি এদের সম্ভাব্য অর্থ অনুমান করে বলতে পারবা। কারণ হচ্ছে এখানে যে 14টা শব্দ আছে, 14টা শব্দের মধ্যে একটা মিল আছে। মিলটা হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথেই দেখো এবি কথাটা কমন আছে, এই যে এবি, দেখছো প্রত্যেকটার মধ্যে এই যে এবি, এবি, এবি কিংবা এবিএস, ঠিক আছে? মানে এই কথাটা কমন আছে। ইংরেজি যত হাজার শব্দের সাথে এবি এবি কথাটা কমন থাকবে, এবি, এদের প্রত্যেকেরই বাংলা অর্থ হতে পারে সর্বোচ্চ 4টা। এদের অর্থ হতে পারে বাদ দেয়া বা বাতিল, ছেড়ে দেয়া বা ত্যাগ করা, জোর করে নিয়ে যাওয়া, তুচ্ছতাচ্ছিল্য করা। তাহলে আমার সাথে একটু ভোকাল করবা আর কি। আমি কি কি বলেছি বলো দেখি। যে নাম্বার 1, বাদ দেয়া বা বাতিল। আমার সাথে সাথে উচ্চারণ করো, কি বললাম? বাদ দেয়া বা বাতিল কিংবা ব্যর্থ। বাদ দেয়া বা বাতিল কিংবা ব্যর্থ। আবারও বলছি, বাদ দেয়া বা বাতিল কিংবা ব্যর্থ। 2 নাম্বার, ছেড়ে দেয়া বা ত্যাগ করা। ছেড়ে দেয়া বা ত্যাগ করা। 3 নাম্বার, জোর করে নিয়ে যাওয়া, ইচ্ছের বিরুদ্ধে জোর করে নিয়ে যাওয়া। আচ্ছা, আর 4 নাম্বার হচ্ছে তোমার তুচ্ছতাচ্ছিল্য করা, মানে কাউকে উপহাস করা, তিরস্কার করা, তুচ্ছতাচ্ছিল্য করা, ঠাট্টা মশকারি করা ইত্যাদি।
তো এখানে যতগুলো শব্দ তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা শব্দের সম্ভাব্য 4টা করে সিনোনিম হতে পারে। যেমন ধরো এই যে অ্যাবস্টিমাস, এটার সাথে এবি আছে, তাহলে এটা সম্ভাব্য সিনোনিম হতে পারে বাদ দেয়া বা বাতিল, ছেড়ে দেয়া বা ত্যাগ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, জোর করে নিয়ে যাওয়া। আবার এই যে অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ শব্দের অর্থ হতে পারে বাদ দেয়া বা বাতিল বা ব্যর্থ, ছেড়ে দেয়া বা ত্যাগ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, জোর করে নিয়ে যাওয়া। আবার একইভাবে ধরো এই যে অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট শব্দের অর্থ হতে পারে বাদ দেয়া বা বাতিল, তুচ্ছতাচ্ছিল্য করা, ছেড়ে দেয়া বা ত্যাগ করা, জোর করে নিয়ে যাওয়া। বিষয়টা বুঝতে পারছো? তো ঠিক একইভাবে ইংরেজি যত শব্দের সাথে এসি কথাটা থাকে, এই যে এসি, এদের প্রত্যেকের অর্থ একটাই হয় যে তীক্ষ্ণ, তিক্ত বা তীব্র। তীক্ষ্ণ, তিক্ত বা তীব্র। তাহলে আমি এখানে যতগুলা এসি যুক্ত শব্দ দেখতে পাচ্ছি, দেখো এসি, 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 প্রত্যেকটার মধ্যে এসি আছে। এখন যদি কাউকে বলি যে অ্যাক্রিমোনিয়া শব্দের অর্থ কি, অনেকেই পারবে না। আবার যদি কাউকে জিজ্ঞেস করি বলতো অ্যাসার্বিক শব্দের অর্থ কি, অনেকে কিন্তু পারবে না। তার মানে যে যেটা পারে সেটা বলে, যেটা পারে না সেটা বলে না। কিন্তু তুমি যদি ওয়ার্ড ট্রিক্সটা তোমার মনে থাকে তাহলে তুমি অর্থ অনুমান করে বলতে পারবা। যেমন ধরো এখানে প্রত্যেকটার মধ্যে যেহেতু এসি আছে, তাহলে এদের প্রত্যেকটারই সম্ভাব্য অর্থ হচ্ছে তীক্ষ্ণ, তিক্ত বা তীব্র, বা তীক্ষ্ণ, তিক্ত বা তীব্রতা সম্পর্কিত। বিষয়টা বুঝছো? তো ঠিক একইভাবে এখানের মধ্যে আমি একটা তালিকা করে দিয়েছি আর কি। আমি তোমাদেরকে 30টা রুটের একটা তালিকা প্রদান করব। আমি এখানের মধ্যে মিনিংটা লিখে দেই নাই, বাট আমি মিনিং লিখে তোমাদেরকে শীটটা আবার নতুন করে দেবো। ঠিক আছে? যেমন এখানের মধ্যে মিনিংটা লেখা আছে হচ্ছে 11 থেকে। খেয়াল করছো যে 11 থেকে কিন্তু এখানে মিনিংটা লিখে দেওয়া আছে। এই যে 11, 12, 13, 14 এগুলো মিনিং কিন্তু এখানে লিখে দেওয়া আছে। খেয়াল করছো? একদম ডিটেলসে লিখে দেওয়া আছে। কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু এই যে ওয়ার্ড ট্রিক্স এর মিনিং গুলো লেখা নাই। তো আমি যে কাজটা করব যে 1 থেকে 10 পর্যন্ত আলাদা একটা ফাইল আছে আমার কাছে, আমি এই ফাইলটা তোমাদেরকে আপলোড করে দিলাম, তোমরা ওখান থেকে পড়ে নিলা। আর 1 থেকে 30 পর্যন্ত 30টা রুট খুব ভালো করে তোমরা একটু মেমোরাইজ করে ফেলবা যে কোন রুটটা থাকলে অর্থটা কি হতে পারে। তাহলে দেখো আমি এখানের মধ্যে পড়তেছি কিন্তু জাস্ট একটা রুটের অর্থ, এই যে এবি বা এবিএস এর খালি আমি একটা অর্থ পড়লাম যে তুচ্ছতাচ্ছিল্য করা, জোর করে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে ছেড়ে দেবা, ত্যাগ করা, ব্যর্থ বা বাতিল বা বাদ দেয়া, তাই না? তাহলে জাস্ট একটা অর্থ আমি পড়েছি, আমি 14টা শব্দের অর্থ কিন্তু অটোমেটিক্যালি বলে ফেলতে পারতেছি, মানে অনুমান করতে পারতেছি। আবার এসি বা এসিআর থেকে খালি কি বললাম, তীক্ষ্ণ, তিক্ত, তীব্র। আর এটা দিয়ে কিন্তু আমি এসি যুক্ত অনেক শব্দের অর্থ কিন্তু আমি অনুমান করে বলতে পারতেছি। একইভাবে ইংরেজিতে কোনো শব্দের শুরুতে যদি এ থাকে তাহলে অর্থটা নেগেটিভ হয়ে যায়। যেমন ধরো মোরাল, মোরাল মানে কি? নৈতিক। আর এ লাগাই দাও, এ মোরাল, তাহলে কি হয়ে যাবে? অনৈতিক। তাহলে ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা শুরুতে যে এ আছে, এ প্রত্যেকটার অর্থ কিন্তু তোমার নেগেটিভ হবে। যেমন টিপিক্যাল মানে কি? টিপিক্যাল মানে হচ্ছে যেটা সচরাচর হয়, আর এটিপিক্যাল মানে যেটা সচরাচর হয় না। অ্যানোমেলি, যেটার মধ্যে নরমালিটি নাই। বুঝা গেছে বিষয়টা? অ্যাগনোস্টিক মানে যে বিশ্বাস করে না, আজ্ঞেয়বাদী যে, ঠিক আছে? তো এই অর্থগুলো হচ্ছে সব নেগেটিভ হবে। তারপর দেখো হচ্ছে যে অল, আলি, অল্টার। ইংরেজিতে কোনো শব্দের সাথে যদি এরা থাকে তাহলে অর্থটা হচ্ছে বিকল্প বোঝায়, মানে এইটা না ওইটা, একটা বিকল্প অর্থ প্রদান করে, তাই না? তো এরকম আমি এখানে প্রথম 10টার মিনিংটা তোমাদেরকে দিয়ে দিব। এই যে এম আছে, এএমবি আছে, এনিম আছে, উভয় বোঝায়, তাই না? তো এগুলো অর্থটা আমি তোমাদেরকে আলাদা একটা ফাইলে লেখা আছে, আমি আপলোড করে দিলাম, তোমরা একটু পড়ে নিবা আর 30 পর্যন্ত একটু অর্থগুলো মুখস্থ করে ফেলবা। তাহলে দেখা গেছে যে তুমি অসংখ্য শব্দের অর্থ অনুমান করে বলতে পারবা এবং সেন্টেন্সেও এদের প্রয়োগগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি অ্যাপ্লাই করতে পারবা। বোঝা গেছে বিষয়টা? যেমন ধরো আমি যদি এখান থেকে একটা দেখাই, এই যে এই কোশ্চেনটার দিকে একটু তাকাও, 2 নাম্বার, যে দ্য ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে ঝগড়াঝাটি, became so dash that we were afraid, মানে একটা ডিসপিউট মানে একটা ঝগড়া, এই যে ডিসপিউট মানে ঝগড়া, একটা ঝগড়া এত ড্যাশ হয়ে গিয়েছিল যে we were afraid, আমরা ভয় পেয়ে গেছিলাম। একটা ঝগড়া কি হইলে মানুষ ভয় পায়? ডেফিনেটলি ঝগড়া যদি অনেক তীব্র হয়ে যায় তাইলে তো মানুষ ভয় পেয়ে যায়। তার মানে শূন্যস্থানে এমন একটা শব্দ বসবে যেটা বোঝাবে যে ঝগড়াটা এত তীব্র হয়ে গেছে, এত তিক্ত হয়ে গেছে যে আমরা ভয় পেয়ে গেছিলাম। তাহলে তীব্র, তিক্ত এই জাতীয় অর্থ প্রদান করে এসি বা এসি যুক্ত শব্দসমূহ। তাহলে একমাত্র অপশন নাম্বার ডি এর মধ্যে দেখো এই যে এসি কথাটা আছে, দেখছো? তো এখন তুমি যদি অ্যাক্রিমোনিয়া শব্দের অর্থ নাও পারতা, তুমি এসি দেখেও কিন্তু অর্থ বের করে ফেলতে পারতা। তো এই পদ্ধতিটা প্রায় 95% ক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ। 90 to 95% ক্ষেত্রে এই পদ্ধতিটা ইফেক্টিভ। এটা খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি শব্দ অনুমানের জন্য। তবে মুখস্থ তোমাকে করতেই হবে, আর মুখস্থ করার জন্য তো আমি তোমাকে ভোকাবুলারি শীট অনেক আগেই দিয়েছি, তাই না? সো ভোকাবুলারি শীট থেকে তুমি ভোকাবুলারি গুলা পড়বা, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে যে শীটটা দিচ্ছি এটা দিয়ে তুমি অনুমান করবা, মানে আরো যাতে তুমি একদম যদি আটকায় পড়ে যাও তাহলে যাতে তুমি অন্তত অনুমান করে বলতে পারো যে কোনটার অর্থ কি হতে পারে। বোঝা গেছে বিষয়টা?
সো আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখবো, আজান দিয়ে দিয়েছে অলরেডি। ইনশাল্লাহ আগামীকালকে আবারও আমাদের সঠিক সময়ে ক্লাস হবে। আগামীকালকে ক্লাস 6:30টায় টাইম, 6:30টার সময় হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।